গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিয়া ফ্যামিলির লোকেরা তাদের মেয়ে ম্যাংকে জঙ্গলে ফেলে দিতে আসছিল, আর তার তো জিয়াং ফ্যামিলির ছেলের সাথে এঙ্গেজমেন্ট ছিল। তারা বলছিল কোনো ব্যাপার না, আমাদের নিজের মেয়ে আছে, তাই একে এখানেই মরতে দাও। জঙ্গলের মধ্যে বাচ্চাটা অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সেখানে অনেক ভয়ানক বন্য প্রাণী ছিল। তখনই সেখানে মাস্টার চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপরে সেই মাস্টার তাকে লালন পালন করে বড় করেছিল। আমাদের নায়িকা, যার নাম ছিল ম্যাং, তার কাছে তো সুপার পাওয়ার ছিল। মাস্টার তাকে বলছিল, যখনই তোমাকে দেখি তুমি তো খেতেই থাকো, এখন মাউন্টেন থেকে নিচে যাওয়ার সময় হয়েছে। তো ম্যাং বলছিল, সত্যি সত্যি? তবে তো ভীষণ মজা হবে। তো মাস্টার বলছিল, যখন তুমি ছোট ছিলে জিয়া ফ্যামিলি তোমার ভাগ্য নিয়ে নিয়েছিল, তো তোমাকে মাউন্টেন থেকে নিচে গিয়ে জিয়াং ফ্যামিলির ছেলেকে খুঁজে বের করতে হবে, তাকে ছাড়া তুমি সার্ভাইভ করতে পারবে না। এরপরে ম্যাং উড়ে উড়ে যেতে থাকে, তো মাস্টার তাকে পিছনে টেনে নেয়। মাস্টারের পাওয়ার ব্যবহার করে আর বলতে থাকে, আমি এখনো আমার কথা শেষ করিনি আর তুমি এখান থেকে পালাচ্ছ। সে বলে, মাউন্টেনের নিচে অনেক বেশি বিপদ আছে। এরপরে ম্যাং বলে, সিস্টার আপনি? যখনই মাস্টার পেছনে তাকায় ম্যাং সেখান থেকে পালিয়ে যায়। তো মাস্টার বলতে থাকে, আমাকে পাগল বানিয়ে পালিয়ে গেল। এরপরে সিস্টার ইউয়ান বলে, মাস্টার ম্যাং এর পাহাড় থেকে নিচে যাওয়াটা কি ঠিক হবে? তো মাস্টার বলছিল, চিন্তা করো না, ম্যাং এর কাছে মেডিকেল স্কিলের সাথে সাথে সুপার পাওয়ার আছে। এছাড়াও জিয়াং ফ্যামিলির ছেলে তার সাথে থাকলে যে ওর সাথে পাঙ্গা নেবে তারই প্রবলেম হয়ে যাবে। ওদিকে আমরা জিয়াং গ্রুপের সিইও মিস্টার জিয়াং জিয়ানকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট লি তাকে মেডিসিন দিচ্ছিল, তখন সে বলে, এটা খেয়েও কি হবে, আমি তো বেশি দিন বাঁচবো না। তখন অ্যাসিস্ট্যান্ট লি বলছিল, আপনার কাজেন জিয়ান এটাই তো চায়, যাতে সে জিয়াং গ্রুপে কবজা করতে পারে। তখন মিস্টার জিয়ান বলছিল, সেই কারণেই তো তোমার আমাকে হেল্প করতে হবে। একবার আমি জিয়া ফ্যামিলির মেয়ে সুর সাথে বিয়ে করে নেই, তবে মারা গেলে আমার সমস্ত প্রপার্টি জিয়া ফ্যামিলিকে দিয়ে দেবে, আর সমস্ত কিছু পাবে আমার আইভিএফ করা বাচ্চা। তখনই সু চ্যানের সাথে সেখানে চলে আসে আর বলতে থাকে, মিস্টার জিয়ান জিয়াং তুমি তো এমনিতেও মরতে চলেছ, আর তোমাকে বিয়ে করে আমি বিধবা হতে চাই না। তো চ্যান বলছিল, এর তো জিয়ান ফ্যামিলিতে বিয়ে হবে, কি যায় আসে, তুই করিস বা আমি করি। অ্যাসিস্ট্যান্টলি বলছিল, তোমাদের এত বড় সাহস, মিস্টার জিয়ানের অফিসে এসে এইসব বলছো? চ্যান থেকে মারছিল, তো মিস্টার জিয়ানের তো অনেক বেশি রাগ হয়। তো চ্যান বলছিল, সরি এটা জিয়া গ্রুপের শেয়ার ট্রান্সফার ডকুমেন্টস, এখনই এখানে সাইন করে দাও। আর বেশি ইতস্তত বোধ করার দরকার নেই, কারণ তোমার পিয়ন্সি এখন আমার হয়ে গিয়েছে, যা কিছু তোর আছে এখন সব কিছু আমার হয়ে যাবে। এই জিয়ান গ্রুপটাও, আর তার সাথে তোর অ্যাসিস্ট্যান্ট যাকে তুই এত পছন্দ করিস, যাকে তুই বন্ধুর মতো ভাবিস, চিন্তা করিস না, তোর যাওয়ার সাথে সাথে একেও আমি উপরে পৌঁছে দেবো। তো মিস্টার চ্যান বলছিল, বেশি খুশি হোস না। তো চ্যান বলছিল, ডক্টর বুগাই নিজে বলেছে তুই আর বাঁচবি না, ভালো হবে তাড়াতাড়ি রিটায়ার হয়ে যা, কি জানি কবে মারা যাস। তো সু বলছিল, ভালো হবে বেশি অশান্তি না করে শেয়ারগুলো আমাদের দিয়ে দাও, না হলে আমরা তোমাকে শান্তিতে মরতেও দেবো না। তখনই ম্যাং বলছিল, আমি থাকতে মরতেই পারে না। তখন তারা জিজ্ঞাসা করে, কে তুই? তখন সে বলছিল, আমি হলাম ওর ওয়াইফ। এই কথা শুনে তো ওরা দুইজন জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, নিজের সাথে নাটক করার জন্য মেয়ে খুঁজে এনেছে, কোনো একটা ভালো মেয়ে খোঁজার দরকার ছিল, এমন এক ভিখারিকে নিয়ে আসার কি দরকার ছিল। মিস্টার জিয়ান জিজ্ঞাসা করছিল, আমি কি তোমাকে চিনি? তো সে বলছিল, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমার মাস্টার বলছিল আমাদের দুইজনের এঙ্গেজমেন্ট হয়ে আছে, সে আমাকে মাউন্টেন থেকে তোমার সাথে দেখা করতে পাঠিয়েছে। এরপরে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে মাস্টার তাদেরকে হাফ হাফ জেট পেন্ডেন্ট দিয়েছিল। সু বলছিল, এঙ্গেজমেন্ট? তবে কি তুই ম্যাং, জিয়া ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে, যাকে আমরা ছোটবেলায় ফেলে দিয়ে এসেছিলাম? আর ওদিক থেকে চ্যান বলছিল, তাড়াতাড়ি সাইন করে দে, এরপর আমাকে সুর সাথে বিয়ে করতে যেতে হবে। তো মিস্টার জিয়ান সেই সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে চ্যানের মুখের উপরে ছড়ে মারে আর ম্যাংকে বলে, তোমার কাছে কি হাউস রেজিস্ট্রেশন আছে? তো ম্যাং বলছিল, হ্যাঁ, তুমি কি বিয়ে করবে? তো ওদিক থেকে চ্যান বলছিল, বেশি তাড়াহুড়ো দেখতে পাচ্ছি, তবে জিয়ান গ্রুপের সিইও কি একটা ভিখারিকে বিয়ে করবে? সমস্ত লোকেরা জিয়ান ফ্যামিলির মজা ঘোরাবে। তো মিস্টার জিয়ান বলছিল, আমার যাকে ইচ্ছে বিয়ে করব, তুই কে আমাকে বলার? তো চ্যান বলছিল, তুই দেখিস, তোকে ঠিক সময় মতো তোর মায়ের কাছে তোকে পৌঁছে দেবো। তো মিস্টার জিয়ান তার কলার ধরে ফেলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট লিকে বলে, এদেরকে বের করে দাও এখান থেকে। তো অ্যাসিস্ট্যান্ট লি তাদের দুইজনকে ঘাড় ধরে বাইরে বের করে দেয়। মিস্টার জিয়ান তাকে জিজ্ঞাসা করে, বলো তোমার কি চাই? তখন সে বলে, আমি তো বললাম তোমাকে বিয়ে করতে চাই। তখন সে বলছিল, তুমি শুনতে পাওনি যে কিনা আমি বেশি দিন বাঁচবো না, তাই জিয়ান ফ্যামিলিতে ঢোকার জন্য তোমার এই পদ্ধতি কাজ করবে না। তখন সে বলছিল, না আমার তেমন কোনো মতলব নেই। মিস্টার জিয়ান বলছিল, আমাকে বিয়ে করে নাও, তবে একটা কন্ডিশন আছে, আমার মরার পরে কিছু সময়ের জন্য জিয়ান ফ্যামিলির প্রপার্টি তুমি পেয়ে যাবে, কিন্তু পরে আমার সেই প্রপার্টি আমার উত্তরাধিকারীকে দিয়ে দিতে হবে, এর পরিবর্তে আমি তোমাকে অনেক টাকা দেবো। তো সে বলছিল, আমার তোমার টাকার প্রয়োজন নেই। তখন সে বলছিল, তবে তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো? তো সে বলে, তোমার জন্য। তখন সে বলে, আমি নিজেও জানি না আমি কতদিন বেঁচে থাকবো, কারণ আমি অনেক বেশি অসুস্থ। তো সে বলছিল, চিন্তা করো না, তুমি মরবে না, ছোটোখাটো রোগ আমি তো এমনিই ঠিক করে দেবো। তখন সে বলছিল, তুমি সত্যি কথা বলছো? তো অ্যাসিস্ট্যান্ট লি বলছিল, মিস ম্যাং প্লিজ এমন মজাক করো না, এমনকি ফেমাস ডাক্তার গুবাই পর্যন্ত বলেছে সে নিজেও আমাদের বসকে ঠিক করতে পারবে না, তবে তুমি কিভাবে ঠিক করবে? তো ম্যাং বলছিল, সে তো এক নম্বরে বোকা, আর সে শুধুমাত্র মেডিসিন সম্পর্কে পড়েছে, সে তো এভিল স্পিরিটকে হ্যান্ডেল করতে পারে না। আর মিস্টার জিয়াং তো তার কথাগুলো ইগনোর করছিল। এরপরে সে বলছিল, চলো ম্যারেজ সার্টিফিকেট নেওয়া যাক। আর সে ওদিক দিয়ে বলছিল, আমি সত্যি কথা বলছি। তো জিয়ান বলছিল, তুমি যদি আমাকে ঠিক করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেবো।
এরপরে ম্যাং বলে ঠিক আছে। এরপরে নিজের পাওয়ার দিয়ে মিস্টার জিয়াংকে ঠিক করতে শুরু করে। এমনটা মনে হচ্ছিল যেন সেখানে কোনো তুফান চলে এসেছে। তারা দুইজন তো একেবারে অবাক হয়ে যাচ্ছিল। এরপরে মিস্টার জিয়ান বেহুশ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্টলি বলছিল এটা তুমি কি করেছো? তো সে বলছিল আমি এর রোগ নিরাময় করছিলাম। তো সে বলছিল আমি এমনভাবে কারোর অসুখ বিসুখ ঠিক করতে দেখিনি। বলো কে তুমি আর কে তোমাকে পাঠিয়েছে? কিন্তু মিস্টার জিয়ান তো উঠে হাঁটতে পারছিল আর সে বলছিল আমার অনেক বেটার ফিল হচ্ছে। এরপরে সে বলে আমি বলেছিলাম না ভালো হয়ে যাবে। তখন মিস্টার জিয়ান জিজ্ঞাসা করে বলো কে তুমি? তো সে বলতে থাকে আমি বলেছি না আমি তোমার ওয়াইফ। মিস্টার জিয়ান দেখে তার কাছেও সেম তার মতো জেট পেন্ডেন্ট আছে। এরপর সে বলে আমাকে মাস্টার বলেছে আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। তখন সে বলে তুমি কি সত্যি সত্যি ওই ফ্যামিলির মেয়ে? তো সে বলে তাই তো মনে হয়। মাস্টার বলছিল জিয়া ফ্যামিলির লোকেরা তো আমাকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছিল। এরপরে সে বলে তুমি কিভাবে দাঁড়িয়ে পড়লে? তো সে বলে তুমি তো আমাকে ঠিক করলে। তো সে বলছিল তোমার বডিতে এভিল স্পিরিট অনেক দিন ধরে আছে, সেগুলো বাইরে বের করার জন্য তোমার অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো তোমার হুইল চেয়ার তো অনেক বেশি এক্সপেন্সিভ, আর তুমি যদি তাতে না বসে থাকো তবে তো সেটা বেকার হয়ে যাবে। এরপরে সে বলে তুমি কি ডক্টর বুহাইকে চেনো? তো সে বলে হ্যাঁ, সিনিয়র ব্রাদার আমার জন্য খাবার তৈরি করে। তো অ্যাসিস্ট্যান্ট বলছিল মনে হয় এর মাথায় একটু গোলমাল আছে। তো সেও কান পেতে শুনতে থাকে। তখন সে বলে না না কিছু না। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর বুহাই জিয়া ফ্যামিলিতে যায়, কারণ সুইয়ের ড্যাড অনেক বেশি অসুস্থ ছিল। সে তাকে চেক করার পরে জিজ্ঞাসা করে তোমাদের কি কখনো খারাপ টাইম ছিল? তো মিস্টার জিয়া আর তার ওয়াইফ বলে অনেক বছর আগে আমাদের ফ্যামিলি ব্যাংক্রাফট হতে চলেছিল, তো আমরা কারো একটা হেল্প নিয়ে সৌভাগ্য নিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই জিয়া ফ্যামিলির লোকেরা ম্যাংকে শুধুমাত্র এই কারণে অ্যাডাপ্ট করেছিল। এরপরে ডক্টর বুহাই বলে তুমি অসুস্থ না, মনে হয় এটা তোমার ভাগ্যে লেখা আছে, এখন শুধুমাত্র তোমাকে জুনিয়র সিস্টার বাঁচাতে পারে। তো সো জিজ্ঞাসা করে তোমার জুনিয়র সিস্টার আসলে কে? তো ডক্টর বুহাই বলে আপনি অনেক লাকি, কারণ আমার জুনিয়র সিস্টার সবে সবে মাউন্টেন থেকে এসেছে। মাস্টার বলছিল সে জিয়ান ফ্যামিলিতে গিয়েছে, তার সাথে আমার দেখা হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দেব। ডক্টর বুহাইয়ের যাওয়ার পরে মিস্টার জিয়া বলে এটাই ভালো হচ্ছে যে আমার মেয়ে তোমাকে বিয়ে করছে। মিস্টার জিয়ানের মরার পরে জিয়ান গ্রুপ তুমি পেয়ে যাবে। সে বলছিল মম ড্যাড তোমরা কি জানো সেই ম্যাং আবার ফিরে এসেছে? তারা দুইজন তো পুরো অবাক হয়ে যায়, সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। জ্যান বলে মিস্টার জিয়ান যদি তাকে বিয়ে করে নেয় তো তার মরার পরে সেই প্রপার্টি তো ম্যাং পেয়ে যাবে, তখন হতে পারে আমরা হয়তো জিয়ান গ্রুপ আর পাবো না। তো ড্যাড বলে কেন পাবো না, দরকার হয় সেই ম্যাংকে আমরা মেরে ফেলবো। দৃশ্য বদলায় আর ওদিকে ম্যাং বলছিল ওয়াও তোমার কত বড় ঘর। ওদিকে মিস্টার জিয়ান বলছিল আমার ওয়াইফের জন্য ভালো ভালো জামা কাপড় নিয়ে আসো। তারা দুইজন ম্যারেজ সার্টিফিকেট নিয়েছিল, তো ম্যাং সার্টিফিকেটের ফটো তুলতে চাইছিল। এরপরে মাস্টারকে পাঠিয়ে দেয়, বলে মাস্টার আমি ঠিক করেছি না। তো মাস্টার বলে বিষয়টা খুব তাড়াতাড়ি হয়ে গেল, শুধু বিয়ে করলেই কিছু হবে না, তোমাদের দুইজনকে একে অপরকে ট্রু লাভ করতে হবে। ম্যাং তো কনফিউজ হয়ে যায় আর ভাবে ট্রু লাভ। এরপরে সে মিস্টার জিয়ানকে জিজ্ঞাসা করে মিস্টার জিয়ান তুমি কি আমাকে ভালোবাসো? তো তার তো গলায় আটকে যায় আর ম্যাং বলতে থাকে ট্রু লাভ কিভাবে হয়। এরপরে সে মাস্টারকে জিজ্ঞাসা করে, তো মাস্টার বলে তোমার ওকে পটাতে হবে। তো ম্যাং ইন্টারনেটে সার্চ করতে থাকে কিভাবে পটাতে হয়। তো তার সামনে একটা ডান্স ভিডিও আসে। এরপরে সে তার খুব ক্লোজ চলে আসে। তো সে জিজ্ঞাসা করে তুমি কি করছো? তো সে বলে আমি তোমাকে পটাচ্ছি। এরপরে সে ফোন দেখে দেখে তেমন ডান্স করতে থাকে। সে তো প্রথমে কনফিউজ হয়ে যায় আসলে কি করছে। এরপরে একটু লজ্জায় পড়ে যায় আর ভাবতে থাকে এটা একদম স্টুপিড। এরপর ম্যাং জিজ্ঞাসা করে তবে কি তোমার এবার আমার প্রতি ট্রু লাভ হয়ে গেছে? তো সে বলে তোমার মাস্টার কি তবে তোমাকে এইসব শিখিয়েছে? তো সে বলে কেন, আমাকে কিছু ভুলভাল করে ফেলেছি? তো সে বলে না না তুমি আমাকে পটিয়ে নিয়েছো। এরপরে সে শার্ট খুলে তার ক্লোজ আসছিল। তো সে বলছিল মনে পড়েছে আমার একটা জরুরি কাজ আছে। এরপরে সে সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সে তাকে টেনে সোফায় শুয়ে দেয়। এরপরে সে এক হাত দিয়ে তার দুটো হাত ধরে ফেলে। তুমি কি জানো না পটানোর পরে কি হয়? তাকে ধরে কিস করতে শুরু করেছিল। তো সে চোখ বন্ধ করে নেয়। এরপর সে চোখ খুলে দেখে আর বলে তুমি কি এক্ষুনি? তো সে বলে কি আমি কি পুরোটা কমপ্লিট করব? সে বলে না না না। তো এরপরে সে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। তো সে বলে কালকে তোমাকে আমার সাথে যেতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে হতে পারে জিয়াং ফ্যামিলির মিটিংয়ে জিয়া ফ্যামিলির লোকেরাও আসবে। মিস্টার জিয়ান বলে প্রথমে আমি অবাক হয়েছিল, কিন্তু এখন আমি জিয়া ফ্যামিলির সত্যিটা জানতে পেরেছি। ওদিক থেকে ম্যাংয়ের আওয়াজ আসছিল আর সে বলছিল এই ড্রেসটা কতটা টাইট, আমাকে সত্যি সত্যি এমন ড্রেস পরতে হবে, তবে কি আমি আমার হাজব্যান্ডের জন্য এইটুকু করতে পারবো না? এরপরে সে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। সে তো তাকে দেখেই চলেছিল। তো সে বলছিল আমায় কেমন লাগছে? তো সে বলছিল অনেক বিউটিফুল দেখাচ্ছে। এরপরে সে তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। জিয়ান ফ্যামিলির মিটিংয়ে চান সবাইকে বলছিল মিস্টার জিয়াং তো এইবার মরতে চলেছে, তো চিন্তা করার দরকার নেই, এবার থেকে জিয়ান ফ্যামিলি আমি হ্যান্ডেল করব। তখনই সেখানে মিস্টার জিয়ান, ম্যাং আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলছিল তোমরা এত খুশি কেন হচ্ছ? তারা সবাই তো পুরো অবাক হয়ে যায়, সে হাঁটতে পারছে কিভাবে, তবে কি তার পা ঠিক হয়ে গেছে? তো মিস্টার জিয়ান বলছিল কেন আমাকে জীবিত দেখে কি তোমাদের কষ্ট হচ্ছে? বোর্ড মেম্বাররা বলছিল না না তেমন কিছু না। তো ম্যাং বলছিল তোমাদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছিল তোমরা কষ্ট পাচ্ছিলে, তবে কি তোমরা মিস্টার জিয়ানের শত্রু? তো অন্য একজন এমপ্লয় বলছিল তুমি কি আমাদের মাঝে কথা বলার? তো মিস্টার জিয়ান ইশারা করতেই অ্যাসিস্ট্যান্ট লি গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। এরপর সে বলে ম্যাং হলো আমার ওয়াইফ, যদি কেউ তার বিরুদ্ধে একটা কথাও বলে তবে পরের বার শুধুমাত্র থাপ্পড় মেরে ছাড়বো না। আর জিয়া ফ্যামিলির লোকেরা এখানে কি করছে?
ওরা কি চেক করতে এসছে আমি মরে গেছি কিনা? অ্যাসিস্ট্যান্টলি এই ভিলেনদের ঘাট ধাক্কা মেরে বের করে দাও। তো চান বলছিল তুমি এমনটা করতে পারো না, জিয়া ফ্যামিলির লোকেরা ম্যাংয়ের অ্যাডপ্টেড প্যারেন্টস। তো ম্যাং বলছিল বাজে কথা বলা বন্ধ করো, আমাকে আমার মাস্টার লালন পালন করেছে, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো চ্যান বলে কি বলছো তুমি? তখন সে বলে চুপ কর ছোটু। সে তো তাকে ঘুষি মারতে চলেছিল, কিন্তু মিস্টার জিয়ান তার হাত ধরে ফেলে, কিন্তু তার হাত থেকে তো ব্ল্যাক পাওয়ার বের হচ্ছিল। এর ফলে মিস্টার জিয়ানের শরীর খারাপ হয়ে যায়। ম্যাং আর অ্যাসিস্ট্যান্টলি অনেক চিন্তায় পড়ে যায়। চ্যান বলছিল দেখেছো এর রক্ত বেরোচ্ছে, এ এমনি বেশি দিন বাঁচবে না। ম্যাং মিস্টার জিয়ানের চেক আপ করতে থাকে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে। তো চ্যান হাসতে হাসতে তার মজা করাচ্ছিল। এরপরে ম্যাং বলে তোমার ব্রেসলেট দাও। তো সে মানা করছিল, কিন্তু সে তাকে থাপ্পড় মেরে তার ব্রেসলেট ছিনিয়ে নেয়। এরপরে সেটাকে বাইরে ফেলে দিতে বলে। এরপরে সে মিস্টার জিয়ানকে তার পাওয়ার দিয়ে ঠিক করে দেয়। এরপর সে তাকে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলির কি কোনো শত্রু আছে? কেউ তোমার ফ্যামিলির ক্ষতি করতে চায়? তোমার কাজিনের হাতে যে ব্রেসলেটটা ছিল তার মধ্যে সেই স্পিরিটটাই ছিল যার ফলে তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে। ওদিকে চ্যান আর সু বলে বাহানা করা বন্ধ করো, মিস্টার জিয়ান তার অসুখের কারণে মরতে চলেছে। তো ম্যাং বলছিল আমি থাকতে এমনটা কোনোদিন হতে পারে না, আমি তাকে ঠিক করে দেবো। মম ড্যাড বলছিল তুই কি করবি, তুই কি নিজেকে ডক্টর ভাবিস নাকি? চ্যান বলছিল মেডিকেল জিনিয়াস ডক্টর বুহাই তাকে বাঁচাতে পারবে না বলে দিয়েছে। তো সু বলছিল ওকে কেন বলছো, ও তো মেডিকেলের বিষয়ে কিছুই জানে না। তো ম্যাং বলছিল ডক্টর বুহাই সে তো আমার সিনিয়র ব্রাদার। ড্যাড তো অবাক হয়ে যায়, ডক্টর বুহাই যে জুনিয়র সিস্টারের কথা বলছিল আসলে কি এই সে? তো সু বলছিল ও মিথ্যা কথা বলছে। চ্যান বলছিল এ মেডিকেল ডক্টর কিভাবে হতে পারে, এ তো ভিখিরির মতো ড্রেস পরে এসেছিল। ম্যাং বলছিল কারো ড্রেস দেখে তাকে জাজ করা উচিত না, সেই ড্রেসটা আমার সিনিয়র সিস্টার বানিয়েছিল, তাই তো আমি সেটাকে 5 বছর ধরে পরছিলাম, আমার এই ড্রেসটা খুব পছন্দের। তখন তারা সবাই হাসতে শুরু করে দিয়েছিল। চ্যান বলছিল তুমি ডক্টর বুবাইয়ের সিস্টার হতেই পারো না, কারণ তুমি যে এত গরিব। ম্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল। তো মিস্টার জিয়াং তাকে শান্ত করে, এমন বোক্কা লোকেদের সাথে তর্ক করার কোনো মানে নেই। মিস্টার জিয়ান সমস্ত মেম্বারদের রিজাইন করার কথা বলে, কিন্তু মেম্বাররা মানা করছিল। তো চ্যান বলে আমার কাছে তোর মায়ের অস্থি রয়েছে, তবে তুই এই পেপারে সাইন করে দে আর জিয়ান ফ্যামিলি থেকে বেরিয়ে যা, নাহলে আমি এটাকে ফেলে দেবো। তো মিস্টার জিয়ানের তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপরে সে অ্যাসিস্ট্যান্ট লিখে ডাকে আর মেম্বাররা বলে মিস্টার জিয়ানের যা অবস্থা সে তো জিয়ান গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো চ্যান বলছিল দেখেছো আমার সাথে লড়াই করে কোনো ফায়দা হবে না। মিস্টার জিয়ান একটু দুঃখী হয়েছিল, কারণ অতীতে তার মম মরার আগে তাকে বলেছিল যা কিছু হয়ে যাক না কেন তুমি জিয়ান গ্রুপকে প্রোটেক্ট করবে, এটা তোমার ড্যাডের শেষ নিশানি। এরপরে মিস্টার জিয়ান বলে ওঠে তুই স্বপ্ন দেখ শুধু। তো চ্যান খুব রেগে গিয়ে সেটাকে ফেলে দিচ্ছিল, কিন্তু ম্যাং তার পাওয়ার দিয়ে তাকে থামিয়ে দেয় আর সেই পাত্রটা মিস্টার জিয়ানকে দিয়ে দেয়। সে ম্যাংকে ধন্যবাদ জানায়। তো চ্যান হাসতে হাসতে বলে আগে দেখ তো ওতে কী রয়েছে। তো সে পাত্রটা দেখে যেটা পুরো খালি ছিল। এরপরে সে বলে আমি ভেবেছিলাম অ্যাসিস্ট্যান্ট বাঁচাবে, তো এখন দেখছি এ বাঁচিয়ে নিল। কোনো ব্যাপার না, সুবালে তোর মম তো আমার কাছে আছে। এরপরে অন্য পাত্রটা ভেঙে ফেলে। মিস্টার জিয়ানের তো অনেক বেশি রাগ হচ্ছিল, আমি তোকে ছাড়বো না। তখন মেম্বার্সরা বলে আমরা তোমাকে ছাড়বো না, ভালো হবে তুমি কোম্পানি থেকে রিজাইন দিয়ে দাও। তো ম্যাং বলছিল মনে হয় সবাইকে উচিত শিক্ষাটা দিতে হবে। এরপরে সে খুব স্পিডে যায় নিজের পাওয়ার ব্যবহার করে, আর সে বলে এবার তোমরা কান্না করতে থাকবে, আর তাদের সবার কিছু একটা হচ্ছিল। এরপরে সে বলছিল বাচ্চাদের খেলা খেলছো নাকি, আমাদের তো কিছুই হয়নি। তো চ্যান বলছিল এবার তো উপরালা এসেও তোকে বাঁচাতে পারবে না। তখনই সেখানে ডক্টর গুহাই চলে আসে। তো তারা অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে ডক্টর গুহাইয়ের কাছে তাদের নামে নালিশ করতে থাকে, এরা আপনার অপমান করছিল। তো ড্যাড বলছিল যাই হোক ম্যাং আমার অ্যাডপ্ট করা মেয়ে হলেও এখন আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই, তুমি তাকে যত খুশি শাস্তি দিতে পারো। এরপরে চ্যান বলে ডক্টর গুহাই তোর কতবার চিকিৎসা করেছে, তো লজ্জা করছিল না এই মেয়েটা কত খারাপভাবে কথা বলছিল। তো ডক্টর গুহাই বলছিল এবার চুপ করো। জুনিয়র সিস্টার তুমি কি তোমার সিনিয়র ব্রাদারকে মিস করছো? তারা তো অবাক হয়ে যায়, তবে কি সত্যি সত্যি ডক্টর গুহাই তার সিনিয়র ব্রাদার? তো মেম্বার্স বলছিল এটা তোমার মেয়ে, তুমি তার সম্পর্কে এইটুকু জানো না? তো ড্যাড বলছিল আমি সত্যি সত্যি জানতাম না। তো ম্যাং বলছিল সিনিয়র ব্রাদার তুমি কেমন কেমন লোকেদের নিজের বন্ধু বানিয়েছো, এরা আমাকে কত অপমান করেছে, এখন তোমাকে এদের সবাইকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে আমি এখান থেকে ফিরে চলে যাব। গুহাই বলে নিশ্চয়ই, আমি নিশ্চয়ই ওদের উচিত শিক্ষা দেবো। তো সে বলে তোমার কাছে তো পয়জন থাকে তাই না, তুমি এদের সবার উপরে অ্যাপ্লাই করো, ওই সব থেকে ভয়ানক পয়জনটাও। তো ডক্টর বলে তুমি তো লক ফিঙ্গার নিয়ম জানো। এমপ্লয় তো অবাক হয়েছে লক ফিঙ্গার। তো ম্যাং বলে তা তো আমি অনেক আগে এদের উপরে অ্যাপ্লাই করে দিয়েছি। আসলে ম্যাং তখন স্প্রিটে লক ফিঙ্গার সুপার পাওয়ার ইউজ করছিল, এখন তো এদের মধ্যে কেউই বাবা হতে পারবে না। তারা তো বলছিল আমাদের ক্ষমা করে দাও। আর একজন বলছিল আমি তো এমনিতেও ফ্যামিলিতে একা, প্লিজ মিস্টার জিয়ান তোমার ওয়াইফকে বলো। তো মিস্টার জিয়ান বলে আমি তোমাদের সুযোগ দিয়েছিলাম, তোমরা সেই সুযোগ নিজেরাই ছেড়ে দিয়েছো। অ্যাসিস্ট্যান্টলি কোম্পানি থেকে এই 3 জন বোর্ড মেম্বারের অ্যাকাউন্ট চেক করো, যদি কিছু গোলমাল দেখতে পাও তবে পুলিশকে ডেকে নেবে। তো অ্যাসিস্ট্যান্টলি সবাইকে ধরে নিয়ে যাচ্ছিল। চ্যান তো কান্না করতে থাকে। তো ডক্টর গুহাই বলছিল বল তোর কি শাস্তি চাই। তো চ্যান পা ধরে ক্ষমা চাইছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো মিস্টার জিয়ান বলছিল প্রথমে তুমি আমার মমের পট ভেঙেছো, আর এখন তুমি আমার ড্যাডের জিয়ান গ্রুপ নিতে চাইছো, আর এখন তুমি কিনা ক্ষমা চাইছো। এরপর সে সমস্ত ছাইগুলো নিয়ে অন্য পাত্রে রেখে দেয়। এরপর সে বলে নাও মিস্টার জিয়ান
কিন্তু মিস্টার জিয়ান তাকে তাড়িয়ে দেয়। এবার মিস্টার গুহাই বলছিল, এবার তোমাদের তিনজনের কি হবে? যে মেয়েকে তোমরা জঙ্গলে ফেলে দিয়েছিলে সেই শুধুমাত্র তোমাদের বাঁচাতে পারে। ড্যাড বলে, আমরা তো তাকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছিলাম, আমাদের প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাদের হেল্প করো। তো ম্যাং বলে ঠিক আছে। তখন মিস্টার জিয়ান বলে, তুমি এত সহজেই তাদের ক্ষমা করে দিলে? তো ম্যাং বলে, আমি এখানে আমার ভাগ্য ফিরিয়ে নিতে এসেছি, আমাকে আমার ছোটবেলা ফিরিয়ে দাও আর আমার তার পরিবর্তে পেমেন্ট করে দাও, তখনই আমি তোমাদের হেল্প করব। তো ডক্টর গুহাই বলে, যখন তোমরা ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিলে তো ম্যাংয়ের সৌভাগ্যের কারণেই দ্বিতীয়বার ধনী হতে পেরেছিলে। এর মানে জিয়া ফ্যামিলির যত সম্পত্তি রয়েছে সব কিছুই ম্যাংয়ের, আর এই কারণে ম্যাংকে এত বছর ধরে এত দুঃখ পেতে হয়েছে। তো মম বলছিল, আর কি অন্য কোনো উপায় নেই? তো ম্যাং বলছিল, না, আর কোনো উপায় নেই। সু বলে, এ সব কিছু মিথ্যে কথা বলছে, এ শুধুমাত্র আমাদের জিয়া ফ্যামিলির সম্পত্তি নিতে চায়। তো তার কথায় আর তারা বিশ্বাস করে না, সেখান থেকে যেতে থাকে। তো ম্যাং বলছিল, তোমাদের কর্মের ফল তোমরা নিশ্চয়ই পাবে। তখনই ড্যাডের শরীর খারাপ হয়ে যায়। সু বলছিল, তুই কি করেছিস? আমি তোকে ছাড়বো না। তো জিয়ান বলছিল, এসব তোমাদের কর্মের ফল, ম্যাংকে এইসবের দোষ দিও না। তো মম ম্যাংকে বলতে থাকে, তুই ঠিক কথাই বলেছিলে, তুই ড্যাডকে বাঁচিয়ে নে, ফ্যামিলির সমস্ত সম্পত্তি তোকে দিয়ে দেবো। সেও চিৎকার করতে থাকে। তো ডক্টর গুহাই বলে, কারো সৌভাগ্য চুরি করাটা খুব খারাপ জিনিস, তো এর শাস্তি তোমাদের তিনজনকেই পেতে হবে। তো মম বলছিল, ঠিক আছে ঠিক আছে। তো ম্যাং বলছিল, শুধুমাত্র টাকা দিলে হবে না। তো মম বলছিল, এটা জিয়া ফ্যামিলির পেন্ডেন্ট, এটাকেও তুমি নিয়ে নাও। যখন সে ম্যাংকে সমস্ত জিনিস দিয়ে দেয়, ড্যাড তো নিজে থেকেই ঠিক হয়ে যায়। এরপরে তারা তাকে ধরে ধরে নিয়ে যায়। ম্যাং বলে, ভালো হয়েছে, প্রবলেম করা লোকগুলো চলে গিয়েছে। এরপরে ডক্টর গুহাই বলে, আচ্ছা মাস্টার যার কথা বলছিল তুমি মিস্টার জিয়াং, তো সে বলে, এর মানে কি? তখন ম্যাং বলে, আমার মাস্টার বলেছিল আমাদের দুইজনকে একসাথে থাকতে হবে, না হলে আমরা দুইজনেই মারা যাব। ডক্টর গুহাই বলছিল, মিস্টার জিয়ান, তুমি কিন্তু ম্যাংয়ের ভালোভাবে খেয়াল রাখবে, না হলে যদি ইওয়ান চলে আসে মাস্টার নিজেও তোমাকে তার থেকে বাঁচাতে পারবে না। ম্যাং বলছিল, তুমি আবার একবার ইওয়ানের নামে পিছনে কথা বলছো, এখনই আমি তাকে কল করছি। তো সে বলছিল, না না, একদম কল করো না, আমি তোমাকে খাবার বানিয়ে খাওয়াবো। তো সে বলে, 3টে ডিশ বানিয়ে খাওয়াতে হবে। তখন সে বলে, হ্যাঁ 3টে ডিশ বানিয়ে খাওয়াবো। তো সে বলে, 3টে না 30টা। ওদিকে আমরা সুকে দেখতে পাই, সে বলছিল, মম ড্যাড, তুমি কি সত্যি সত্যি জিয়া ফ্যামিলির সমস্ত সম্পত্তি ওই ম্যাংকে দিতে চলেছ? তোমরা তোমাদেরটা দিয়ে দাও, আমি কখনো দেবো না। তখনই সেখানে একজন ওল্ড ম্যান চলে আসে, আর তার সাথে তার ডিসাইপল এসেছিল। সে বলছিল, তোমরা যার সাথে আগে দেখা করেছিলে সে রিয়েল ডক্টর গুহাই ছিল না, সে ফেক ছিল, আসল ডক্টর গুহাই হলেন ইনি। মম তাদের মিথ্যেবাদী বলে তাড়াতে শুরু করেছিল, কিন্তু সে তার উপরে নিজের সুপার পাওয়ার ব্যবহার করে। সে বলে, আমাদের নামও অনেক লোকে ফ্রড করে, কিন্তু সত্যিটা হলো আসল আমরাই। এরপরে সে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করলে? তো সে বলে, আমি তোমার উপর ম্যাজিক করেছিলাম, সেই কারণে তুমি কিছু সময়ের জন্য ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে গিয়েছিলে, আমরাই তোমাদের চিকিৎসা করতে পারি। কিন্তু ড্যাড বলে, আমাদের তো ভাগ্যের প্রবলেম রয়েছে। তো তারা বলে, সব ভাগ্যটাগ্য কিছুই হয় না, ওরা মিথ্যে কথা বলছে, তোমাকে তো শুধুমাত্র পয়জন দেওয়া হয়েছে। তো সু বলে, আমি তো প্রথমেই বলেছিলাম ওরা মিথ্যেবাদী, আমি শিওর এরাই আসল ডক্টর গুহাই। তো ড্যাড তো সঙ্গে সঙ্গে তাদের পায়ে পড়ে যায়, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। তো সে বলে, বাঁচিয়ে তো নেবো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। তো সে বলছিল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এরপরে তারা ফোন করে চ্যানকে বলে, আমরা যে ডক্টর গুহাইকে আগে চিনতাম সে ফেক ছিল, আর সেই ম্যাংও কোনো পাওয়ারফুল কেউ না। এরপরে তারা জিয়ান ফ্যামিলির হল রুমে আসে। তো সে ভাবছিল, এই চ্যানের আবার একবার ফিরে আসার হিম্মত কী করে হলো। তো ম্যাং বলছিল, এখানেও সেই এভিল স্পিরিটটা রয়েছে, এর মানে তোমার চ্যান ফ্যামিলির কেউ তার সাথে মিলে আছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। যখন এই জিয়ান ফ্যামিলির ওল্ড ম্যান মিটিং স্টার্ট করছিল, চ্যান বলছিল, মিস্টার জিয়ান তার পজিশনের ফায়দা ওঠায়, সে আমাকে কোনো কারণ ছাড়াই বুলি করেছে, আর সে আমার ফাদার ইন লর ফ্যামিলিকেও পয়জন দিয়ে দিয়েছে, আর সে অন্য একজনকে ফেক ডক্টর গুহাই সাজিয়ে নিয়ে এসেছিল। এখন সেই বিষয়টা রিয়েল ডক্টর গুহাই জানতে পেরেছে, তো সে জিয়ান ফ্যামিলি থেকে বদলা নেওয়ার কথা বলছিল। তাই আমি চাই এই মিস্টার জিয়ানকে আমাদের ফ্যামিলি থেকে বাইরে বের করে দেওয়া হোক। তো মিস্টার জিয়ান বলছিল, তুই মিথ্যা কথা বলা বন্ধ করবি। তো চ্যান বলে, আমি মিথ্যা কথা বলছি না, যখন থেকে ওই মেয়েটা এসছে তুমি এমন ব্যবহার শুরু করে দিয়েছো। ওল্ড ম্যান জিজ্ঞাসা করে, মিস্টার জিয়ান, এটা কি সত্যি কথা? আর এই মেয়েটাকে যাকে তুমি বিয়ে করেছো, জিয়ান ফ্যামিলির বড়রা কেন জানে না এই বিষয়ে? তো চ্যান বলে, এ তো একজন ভিখারিকে বিয়ে করেছে, তাই না? তাই ওর সাহস হয়নি সবাইকে বলার। সবাই তো অবাক হয়ে যায়, ভিখারিকে বিয়ে করেছে। তখনই সেখানে জিয়া ফ্যামিলির লোকেরা চলে আসে। আমরা সত্যি কথা বলছি এসবের, আমরা জিয়া ফ্যামিলির লোকেরা এই ম্যাংকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছিলাম। এ অনাথ ছিল, কিন্তু এর ঘরে আসতেই আমাদের ফ্যামিলি ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল, আর এ ঘর থেকে পালিয়ে গিয়েছিল। এত বছর সে ঘরের থেকে বাইরে ছিল, আর এখন ফিরে এসেছে। সবাই বলতে থাকে, এত বছর ঘরের থেকে বাইরে ছিল, কতটা নির্লজ্জ এ ঘর ছেড়ে বাইরে সার্ভাইভ কিভাবে করেছে। টাকার প্রয়োজন ছিল, তাই হয়তো মিস্টার জিয়ানকে ফাঁসিয়েছে। ম্যাং বলছিল, তোমরা ফালতু কথা বলা বন্ধ করো, না হলে প্রত্যেককে উচিত শিক্ষা দিয়ে দেবো। ওল্ড ম্যান বলছিল, চুপ করো, ভদ্রভাবে কথা বলো। এই মেয়েটার আইডেন্টিটি আর ক্যারেক্টারকে নজর রেখে আমি বলছি, এ জিয়ান ফ্যামিলির ইয়ং লেডি হওয়ার যোগ্য না। মিস্টার জিয়ান ভালো হবে কেউ যেন এর সম্পর্কে জানতে না পারে, তাই তুমি একে ডিভোর্স দিয়ে দাও। ম্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল। তো জিয়ান বলছিল, যদিও তুমি আমার গুরুজন, তবু আমি বলছি আমি তোমার কথা শুনে ডিভোর্স করব না। চান বলছিল, তুই ওই ভিখারির জন্য
ফ্যামিলির বড়দের কথা শুনবি না? মিস্টার জিয়ান বলছিল, তো কি হয়েছে? আমি জিয়ান ফ্যামিলির অ্যানসেস্টার হল রুমে। আমি এটাই বলতে এসেছি, আমি চানকে জিয়ান ফ্যামিলি থেকে বের করে দিয়েছি। তখনই জিয়া ফ্যামিলির ড্যাড বলছিল, আমি তোমার জিয়ান ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু বলবো না, কিন্তু এই ম্যাং আমাদের মেয়ে, আর এর কারণেই আজকের আমাদের এই অবস্থা। সে আমাদের পয়জন দিয়েছিল আর কাউকে একটা ফেক ডক্টর গুহায় বানিয়ে নিয়ে এসেছিল। তো আমি চাই তুমি একে ডিভোর্স দিয়ে দাও। মিস্টার জিয়ান বলে, তোমার এইসব বলার অধিকার নেই। তখন ড্যাড বলে, ঠিক আছে, তবে আমরা এইসব কিছু অনলাইন পোস্ট করে দিচ্ছি, তখন সবাই জিয়ান ফ্যামিলি সত্যিটা জানতে পারবে। তখনই ম্যাং জিয়া ফ্যামিলির পেন্ডেন্ট বের করে আর বলতে থাকে, বলো কবে তোমরা আমার ভাগ্য আমাকে ফিরিয়ে দেবে। তো ড্যাড বলছিল, কোন সৌভাগ্য, তুমি আমাদের হুমকি দিতে পারো না। আর মম বলছিল, এখন আমাদের আর বোকা বানিয়ে লাভ নেই। আর সু বলছিল, আমরা জানতে পেরেছি ড্যাডের বডিতে শুধুমাত্র পয়জন ছিল, আর কালকেই আমরা রিয়েল ডক্টর গুহায়ের সাথে দেখা করেছি, আর সে বলেছে সে ড্যাডের বডি থেকে পয়জন বের করে দিয়েছে। তো ম্যাং বলছিল, এসব কি বলছো, এসব কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। মিস্টার জিয়ান বলছিল, মনে হয় এদেরকে বোকা বানাচ্ছে। ম্যাং বলছিল, তোমরা এত টাকা বরবাদ করে দিয়েছো। সু বলছিল, চিন্তা করিস না, আমরা তাকে জিয়া ফ্যামিলির সম্পত্তি দেবো না। তো ম্যাং বলে, দেখো তোমাদের জিয়া ফ্যামিলির পেন্ডেন্টের কি অবস্থা হচ্ছে। তো সু বলছিল, তোর এই কারচুপি আর কাজ করবে না। ড্যাড বলছিল, আমরা আর আমাদের অপরাধের কোনো ক্ষমা চাইবো না, এখন ওপরালাও আমাদের কোনো কিছু বিগড়াতে পারবে না। এরপরে সে পেন্ডেন্টটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। তোর এই নাটক বন্ধ কর। ম্যাং বলছিল, তবে তো তোমাদের খবর আছে। এরপরে তো ড্যাড তার গলা ধরে নিচে পড়ে যাচ্ছিল, এমন হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছিল। তাদের সবার তো চিন্তা হচ্ছিল। তখন সে বলে, আরে আমি তো একেবারে ঠিক আছি, কেমন লাগলো আমার অ্যাক্টিং? কই, আমার তো কিছুই হলো না। তো সেখানে সকলে হাসতে শুরু করে দেয়, কিন্তু এরপরে আবার ড্যাডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর সে নিচে পড়ে যায়। মম বলছিল, এবার ছাড়ো। আর ওল্ড ম্যান বলছিল, তোমার তো অ্যাক্টিং স্কিল অনেক ভালো। সকলে তো অ্যাক্টিং ভাবছিল, কিন্তু জিয়া ফ্যামিলির ড্যাডের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে বলছিল, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। সু বলছিল, অনেক অ্যাক্টিং হয়ে গেছে, এবার বন্ধ করো। এরপরে তারা দেখে সে তো সত্যি সত্যি মরে যাচ্ছে। মম বলে, তাড়াতাড়ি ডক্টর গুহায়ের মেডিসিনটা বের করো। তো সঙ্গে সঙ্গে সু মেডিসিন বের করে। ওল্ড ম্যান বলে, এটা কি? তো সে বলে, এটা আমরা 30 মিলিয়ন দিয়ে কিনেছি, এটা হলো অ্যান্টি পয়জন, এটা আমাদের ডক্টর গুহাই দিয়েছে। সে বলেছে যদি বিষ না বেরোয় এটা খাবিয়ে দিলে একদম ঠিক হয়ে যাবে। মম বলছিল, সু তাড়াতাড়ি তোমার ড্যাডকে মেডিসিন দাও। ওল্ড ম্যান বলছিল, আমি কতদিন হয়েছে মেডিসিন নিয়ে স্টাডি করেছি, কিন্তু এটাকে দেখে তো একদম সাধারণ মেডিসিন মনে হচ্ছে। যে মার্কেটে লুজ মোশনের মেডিসিন বিক্রি হয় তারা তো পুরোই অবাক হয়ে যায়, এমনটা কিভাবে হতে পারে, আমাদের বোকা বানিয়ে দিয়েছে। এই ঔষধের জন্য তো আমরা 30 মিলিয়ন খরচা করে দিয়েছি। একজন মহিলা বলে, এই ঔষধ তো আমি কতবার আমার হাজব্যান্ডের জন্য কিনে এনেছি। ওল্ড ম্যান চেক আপ করতে শুরু করে। মিস্টার জিয়ার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকে বাঁচানো সম্ভব না। তো মম ম্যাংয়ের পায়ে গিয়ে পড়ে, আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমার উপর সন্দেহ করেছি, প্লিজ তোমার ড্যাডের লাইফ বাঁচিয়ে নাও। আমি তোমাকে জিয়া ফ্যামিলির সমস্ত সম্পত্তি দিয়ে দেবো, আমার সমস্ত গয়নাও দিয়ে দেবো। ম্যাং বলে, এখন আর কোনো লাভ হবে না, আর শুধুমাত্র এ সাজা পাবে তাই না, তোমরা দুইজনে এক এক করে সাজা পাবে। তখনই মমের কাছে কল চলে আসে, জিয়া কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছে। জিয়া ফ্যামিলির গোলমালের কথা পুলিশ জানতে পেরেছে, আর পুলিশ তাদের পেছনে পড়েছে, আর সমস্ত এমপ্লয় পালিয়ে গিয়েছে। তো মম কান্না করতে থাকে, আমি এখন কি করব? তো ম্যাং বলছিল, এখন তোমরা তোমাদের কর্মের ফল পাবে, প্রথমে শুধরে গেলে হয়তো কিছু ভালো হতো। মম বলছিল, আমরা ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছি, পুলিশ পেছনে পড়ে আছে। শুনছিলাম আমি আমার প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে যাচ্ছি। সু বলে, কিন্তু ড্যাড তো এখানে পড়ে আছে। তো মম বলছিল, এমনিতেও এখানে মরতে চলেছে, তবে এর আর চিন্তা করে কি হবে, যেভাবে হোক আমি তো নিজে বাঁচতে পারবো। এমনটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে জিয়া ফ্যামিলির ড্যাড তো সেখানেই মারা যায়। ম্যাংকে সাইড দেখে মিস্টার জিয়ান বলছিল, এতে তোমার কোনো দোষ নেই, তারা তাদের কর্মফল পেয়েছে। সু বলছিল, ম্যাং তুই আমার ফ্যামিলি বরবাদ করে দিয়েছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। ম্যাং বলছিল, এতে আমার কি দোষ আছে, তোমরা ছোটবেলায় আমাকে মারার চেষ্টা করেছিলে, তাই তো তোমাদের ভুলের শাস্তি তোমরা পাচ্ছ, তো আমাকে দোষ দিয়ে কি হবে? তো ওল্ড ম্যান বলছিল, এসব কি সত্যি কথা? তো চ্যান বলে, আমি কি জানি। তো ওল্ড ম্যান চ্যানকে 12 ঘন্টা নীল ডাউন হয়ে থাকার শাস্তি দিয়ে দেয়। তবে তুমি তখন থেকে মিথ্যে কথা বলছিলে, কালকে তোমাকে আরও শাস্তি দেওয়া হবে। চ্যান মিস্টার জিয়ানের কাছে ক্ষমা চাইছিল। তো মিস্টার জিয়ান বলছিল, তুই কেন আগে এসব ভাবিসনি? তো সে ম্যাংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, সিস্টার ইন ল প্লিজ, তুমি তো অনেক পাওয়ারফুল, তুমি কিছু করো। তো সে তাকে জিভ দেখিয়ে তার বলে, পালা এখান থেকে। আচ্ছা মিস্টার জিয়ানকে বলে, তোমার ভাই কতটা দুর্বল, আমাকে তো মাস্টার এত বেশি পানিশমেন্ট দিত, তবুও আমি কখনো কান্না করিনি। তো জিয়ান তাকে বলছিল, কাল তুমি বুঝতে পারবে আমাদের ফ্যামিলির পানিশমেন্ট কেমন হয়। তখন একজন চাকর আসে আর বলে, ম্যাডাম স্যার আপনাদের রুম তৈরি আছে। তাদেরকে রুম দেখিয়ে দেয় আর বলে, কোনো প্রবলেম থাকলে ডেকে নেবে। তো সে বলছিল, দাঁড়াও, আমাদের দুজনকে কি একই রুমে শুতে হবে? তখনই মিস্টার জিয়ান তার মুখ বন্ধ করে দেয় আর তাকে বলে, তুমি এখান থেকে যেতে পারো। এরপরে ম্যাং বলছিল, তুমি আমার ফায়দা ওঠানোর কথা ভাবছো? সে বলে, ফায়দা ওঠানোর জন্য ফিগার তো থাকা দরকার, তোমার তো ফিগারই নেই। তো সে খুব রেগে গিয়ে তাকে ঘুষি মেরে দেয়। মিস্টার জিয়ান বলছিল, চ্যান হয়তো এখনও নীল ডাউন হয়ে বসে রয়েছে, তুমি বাইরে যাবে না, তুমি ভেতরেই থাকবে, তার ঠিক নেই সে কখন কি করে দেয়। তো সে বলে, ঠিক আছে, তবে এখন আমাকে ওয়াশরুমে যেতে হবে, আর বাইরে তো এত অন্ধকার হয়ে গিয়েছে, তোমাকে আমার সাথে যেতে হবে। তো সে বলছিল, তুমি তো এত বেশি পাওয়ারফুল, তবুও তুমি ভূতেদের ভয় পাও। তো সে রেগে গিয়ে তাকে ঘুষি দেখিয়ে দেয়। তখন সে বলে, ঠিক আছে যাবো। এরপরে সে তার সাথে ওয়াশরুমে চলে যায়। সে বাইরে অপেক্ষা করছিল আর সে তাকে খুঁজছিল কোথায় চলে গেছে। সে বলছিল, আমি তোমার পিছনে আছি, কিন্তু অ্যাক্সিডেন্টলি ভাবে সে তার কোলে বসে পড়ে। ও বলছিল, তুমি কোথায় চলে গিয়েছিলে? সে বলে, আমি ফুল দেখছিলাম,
তো তোমার জন্য এইগুলো এনেছি। তাকে দিয়ে দেয় আর বলে তুমি আমার হেল্প করেছিলে না, তার জন্য থ্যাংক ইউ। তো সে বলে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সে বলে আরেকটা কথা, আমার পা ব্যথা করছে। এরপরে সেখান থেকে উঠে পড়ে আর বলে তুমি ভালো মানুষ। তো জিয়ান বলে আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি অন্ধকারে ভয় পাও কেন? তো সে বলে তুমি তো জানোই জিয়া ফ্যামিলির লোকেরা আমাকে একাকেই অন্ধকারে মাউন্টেনে ছেড়ে এসেছিল। আমি তখন বাচ্চা ছোট ছিলাম, আমাকে জঙ্গলি জীবজন্তু খেতেই চলেছিল। মাস্টার ছিল যেখানে সঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিল। এই কারণেই আমি অন্ধকারে অনেক বেশি ভয় পাই। তাই তো আমি রাত্রে একা একা ওয়াশরুমেও যাই না। প্রথমে আমার মাস্টার অথবা সিস্টার আমার সাথে যেত। থ্যাংক ইউ, এখন তুমি আমার সাথে এসছো। এরপরে সে বলে ঠিক আছে চলো যাওয়া যাক, কাল যে অনেক বড় শো হতে চলেছে। সকালে সে বলে তুমি জিজ্ঞাসা করেছিলে না জিয়ান ফ্যামিলির পানিশমেন্ট সম্পর্কে, আর জিজ্ঞাসা করেছিলে না সে কেন এত ভয় পাচ্ছে, একটু পরেই জানতে পারবে। তখনই পানিশমেন্টের জন্য অনেক বড় একটা ডান্ডা নিয়ে আসে, তাতে আবার কাঁটা লাগানো ছিল, যা দেখে ম্যাক তো পুরো অবাক হয়ে যায়। এ তো অনেক বেশি ভয়ানক। জ্যান তো ভয়ের কারণে ওল্ড ম্যানের পা ধরে ফেলে আর বলতে থাকে আমি এমন কাজ আর কখনোই করব না, কিন্তু সে তো তাকে লাথি মেরে দেয়। ম্যাং বলে এ তো সত্যি সত্যি অনেক বেশি ভয়ানক, আর এই বিষয়ে তুমি কিভাবে জানতে? তখন সে বলে জিয়ান ফ্যামিলিতে কেউ ভুল করলে এমনই শাস্তি দেওয়া হয়, অনেকেই তো বেহুশ হয়ে যায়। তো সে জিজ্ঞাসা করে তবে তুমিও কি এমন মার খেয়েছো? সে একটু ইতস্তত বোধ করছিল। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তার হাতে একটা জিনিস ছিল, আর ম্যাং বলছিল এই হলো সেই স্পিরিটের সোর্স। এরপরে সে নিজের পাওয়ার ব্যবহার করছিল। তো সে বলছিল কি করছো? তখন ও বলে তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে বাঁচাচ্ছি। চ্যানের কাছে একটা মেসেজ এসেছিল, আর সে জেনে বুঝেই সেটার সাথে ধাক্কা খায়, যা ম্যাংয়ের এসে লাগতে চলেছিল। তো জিয়ান তাকে বাঁচানোর জন্য সেখান থেকে সরিয়ে নেয়, আর ম্যাং যে প্রোটেকশন সিলটা বানিয়েছিল এর ফলে সেটা ভেঙে যায়। আর এভিল স্পিরিটের কারণে মিস্টার জিয়ানের শরীর খারাপ হতে থাকে, তার তো রক্ত বেরোনো শুরু হয়ে গিয়েছিল। ওল্ড ম্যান বলছিল এসব কি? তো ম্যাং বলছিল তোমাদের অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটে এভিল স্পিরিট আছে, আর সেই কারণে মিস্টার জিয়ানের শরীর খারাপ হচ্ছে। এরপরে সে মিস্টার জিয়ানকে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু কিছুই হচ্ছিল না। তখন সে বলে আমাদের এই সোর্সটাকে ভেঙে ফেলতে হবে। যখনই সে এমনটা করতে চলেছিল চ্যান বলে এ মিথ্যা কথা বলছে, এ শুধুমাত্র এমনটা করে আমাদের জিয়ান ফ্যামিলির অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটটাকে ভাঙতে চাইছে। মেম্বার বলছিল আমাদের অন্য কোনো বিষয় নিয়ে প্রবলেম নেই, কিন্তু তুমি আমাদের অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটে হাত দিতে পারবে না। ভেঙে ফেলা তো অনেক পরের কথা। তো সে বলছিল তোমরা সবাই আমার কথাটা তো বোঝার চেষ্টা করো, মিস্টার জিয়ানের প্রাণ বাঁচানোর এই একটাই উপায় রয়েছে। তো চ্যান বলে আমাদের অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেট অনেকশো বছর পুরনো, আজ পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়নি, তুমি শুধুমাত্র দোষারোপ করছো। তো ম্যাং বলে অ্যাসিস্ট্যান্টলি মিস্টার জিয়ানকে যতটা হতে পারে অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটের থেকে দূরে রাখো। তো চ্যান বলে দেখো সবাই এ আমাদের জিয়ান ফ্যামিলির উপর দোষ দিচ্ছে। তো তারা সবাই বলছিল হ্যাঁ আমরা একে এখান থেকে কোথাও যেতে দেবো না। তো ম্যাং বলছিল প্লিজ মিস্টার জিয়ানকে এখান থেকে যেতে দাও, নাহলে এখানে এসে মারা যাবে। অ্যাসিস্ট্যান্ট লিও অনেক বেশি রেগে যায়, আর চ্যান বলে সামনে এগোবে না, এখানে সিসিটিভি লাগানো আছে। এরপর চ্যান বলে তুমি কি চাও তোমার ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্টলি জেলে চলে যাক? তো অ্যাসিস্ট্যান্টলি বলছিল বস তুমি আমার চিন্তা করো না, আমি তোমাকে আর ম্যাডামকে বাঁচিয়ে নেব, সেই জন্য যদি আমাকে জেলেও যেতে হয় তো আমার কোনো যায় আসে না। ওল্ড ম্যান বলে যদিও চ্যান ভুল করেছে, কিন্তু মিস্টার জিয়ান তোমার ওই ম্যাং আমাদের অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটের ওপর দোষ চাপাচ্ছে, সে তো এমন দোষ দিতে পারে না নাকি সেটাকে ভাঙতে পারে, না হলে আমি এখান থেকে তোমাকে বাইরে যেতে দেবো না। মিস্টার জিয়ান বলছিল বুড়ো তোকে আমি পরে দেখে নেবো। ওল্ড ম্যান খুব রেগে যায়। তো ম্যাং বলে আপনার যত ইচ্ছে আমাকে শাস্তি দিয়ে দেন, তবে মিস্টার জিয়ানকে এখান থেকে যেতে দিন। তো চ্যান বলে শুধুমাত্র ক্ষমা চেয়ে এখানে কাজ হবে না, কম করে এখানে নীল ডাউন করতে হবে। তো সে বলে ঠিক আছে আমি নীল ডাউন করছি, কিন্তু তোর সামনে কখনোই করবো না। তোমরা অন্ধ আছো নাকি? তোমরা দেখতে পাচ্ছ না এখানে এভিল স্পিরিট আছে? চ্যান বলে কোথায় স্পিরিট? কই আমরা তো দেখতে পাচ্ছি না। বেশি বাহানা করো না, আমাদের সবাইকে বোকা ভেবেছো নাকি? ওল্ড ম্যান বলে সত্যি সত্যি বলো, তোমাকে কি জিয়ান ফ্যামিলির শত্রুরা পাঠিয়েছে? তবে তো আমরা তোমাকে কোথাও যেতে দেবো না। তো ম্যাং বলে বলছি না মিস্টার জিয়ানকে যেতে দাও, আর তার তো অনেক বেশি রাগ হচ্ছিল, আর তার পাওয়ার বাইরে বেরোতে শুরু করছিল। তো বুড়ো বলছিল তোমার কি মনে হচ্ছে এইসব দেখে আমরা ভয় পেয়ে যাবো? ম্যাংয়ের পাওয়ার আউট অফ কন্ট্রোল হতে চলেছিল। তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। মাস্টার ম্যাংকে বলেছিল তুমি কখনোই তোমার পাওয়ারের ওভার ইউজ করবে না, পাওয়ারের ওপর তোমার লিমিট লাগিয়ে রাখতে হবে। তো সে বলে জিয়া ফ্যামিলির লোকেরা আমার সৌভাগ্য নিয়ে আমাকে মাউন্টেনে মরতে ছেড়ে দিয়ে গিয়েছিল, তারা তো আমাকে মেরে ফেলতেও চেয়েছিল, আর তুমি বলছো আমি আমার পাওয়ারের উপরে লিমিট লাগিয়ে রাখবো? তো মাস্টার বলে তারা খারাপ লোক, তবে তুমিও যদি তাদের মতো খারাপ হয়ে যাও তোমার আর তাদের মধ্যে পার্থক্য কী থাকলো? চিন্তা করো না, উপরওয়ালা সবার কর্মের ফল তাকে পাইয়ে দেবে। তো ম্যাং ওল্ড ম্যানকে বলে তুমি কি চোখে দেখতে পাও না, কানে শুনতে পাও না? দেখো সে বড়দের সাথে কেমন ব্যবহার করছে। ম্যাং মিস্টার জিয়ানকে বলে জিয়ান ফ্যামিলির অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেট শুধুমাত্র জিয়ান ফ্যামিলির হেডকে টার্গেট করে। তো বলো তুমি কি লিডার থেকে মরতে চাও নাকি বাঁচার জন্য জিয়ান ফ্যামিলিকে ছাড়তে চাও? তো মিস্টার জিয়ান বলছিল সমস্ত জিয়ান ফ্যামিলির লোকেরা তো এমনিই আমার বিরুদ্ধে, তো এখানে আর চুজ করার কি আছে, আমি বেঁচে থাকতে চাই। এরপর ম্যাং বলছিল এখন তোমরা সবাই অনেক বেশি প্রবলেমে আছো। ওল্ড ম্যান বলছিল আমাদের জিয়ান ফ্যামিলি এই শহরের নাম্বার 1 ফ্যামিলি, সব থেকে ধনী আর পাওয়ারফুল ফ্যামিলি। তোমার কি মনে হয় তোমার মতো বাচ্চার কাছে আমি ভয় পেয়ে যাবো? ম্যাং আর অ্যাসিস্ট্যান্টলি মিস্টার জিয়ানকে ধরে হুইল চেয়ারে বসিয়ে দেয়। মিস্টার জিয়ান বলছিল আমি জিয়ান ফ্যামিলির উত্তরাধিকারী,
আমি আমার জিয়ান গ্রুপের হেডের পোস্ট ছেড়ে দিচ্ছি আর আমি জিয়ান ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছি। এসব দেখে চ্যান অনেক বেশি খুশি হচ্ছিল। ওল্ড ম্যান বলছিল, তোর কি মনে হয় যদি তুই জিয়ান ফ্যামিলি থেকে চলে যাস, জিয়ান ফ্যামিলি কি আর নতুন হেড পাবে না? আমাদের কাছে আরও অনেক অপশান আছে। চ্যানের দিকে দেখছিল, তখন ম্যাং বলে, যদি জিয়ান ফ্যামিলিতে মিস্টার জিয়ান সার্ভাইভ করতে না পারে তবে এই চ্যানও সার্ভাইভ করতে পারবে না। যতদূর আমি জানি চ্যান, তুমি আর মিস্টার জিয়ান হাফ ব্রাদার্স। মিস্টার জিয়ানের বাবার পরে মিস্টার জিয়ান এই কোম্পানির উত্তরাধিকারী হয়েছিল। যখন মিস্টার জিয়ান কোম্পানি ছেড়ে দিয়েছে তো তুমি জিয়ান গ্রুপের হেড হয়ে যাবে। ম্যাং বলে, কিন্তু তোমার কোনো ফিউচার নেই, কারণ তোমাদের এই অ্যানসেন্ট ট্যাবলেটের এভিল স্পিরিট শুধুমাত্র জিয়ান ফ্যামিলির হেডকে টার্গেট করে থাকে। তখন এই চ্যানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর সে সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা ছিনিয়ে নিয়ে ফেলে দিতেই চলেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টলি সেটাকে ছিনিয়ে নেয় আর সে বলছিল, ভুলে যেও না, এটা জিয়ান ফ্যামিলির মাস্টারপিস আর এটা কয়েকশো বছর পুরনো, তুমি এটাকে কিভাবে ভাঙতে পারো? চ্যানের তো অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল আর সে তো মরতেই চলেছিল। তো সে সঙ্গে সঙ্গে বলে, আমিও চ্যান ফ্যামিলি ছাড়তে চাই। তো ম্যাং বলে, তুমিও যখন চ্যান ফ্যামিলি ছেড়ে দিচ্ছ তবে এখন জিয়ান ফ্যামিলির হেড কে হবে? তো ওল্ড ম্যান বলছিল, আমি থাকতে কে হেড হতে পারে? তখনই এভিল স্পিরিটের কারণে তারও শরীর খারাপ হয়ে যাচ্ছিল, সেও কিছু সময়ের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়ে। ম্যাং বলে, আমি প্রথমেই বলেছিলাম না, তোমাদের এই ট্যাবলেটের মধ্যে কেউ একটা এভিল স্পিরিট লাগিয়ে দিয়েছে। তো এখন বলো, এদের দুইজনের পরে কে হেড হতে চায়? কে হতে চায় জিয়ান ফ্যামিলির নেক্সট হেড? তো মিস্টার জিয়ান বলছিল, এবার আমি বুঝতে পেরেছি কিভাবে আমার গ্র্যান্ডপা আর আমার বাবা মারা গিয়েছিল, কারণ যে কিনা জিয়ান ফ্যামিলির হেড হতো এই ট্যাবলেটের কারণে সে মারা যেত, আর তখন থেকেই আমি অসুস্থ হতে শুরু করেছি। ম্যাং বলছিল, এর পেছনে যে থাকুক না কেন সে পুরোপুরিভাবে তোমার ফ্যামিলির পেছনে পড়ে আছে। তো বলো এখন এটার কি করবো? ওল্ড ম্যান বলছিল, ভেঙে ফেলো ওটাকে। তো সে বলছিল, না না, আমি এমনটা করতে পারি না, এটা আমাদের বড়দের দেওয়া আর এটাকে সম্মান করা উচিত। আর অ্যাসিস্ট্যান্টলি বলছিল, এখানে ক্যামেরা লাগানো আছে, তোমরা এখানে কিছুই করতে পারবে না, না হলে আমাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তো বলো এখন কে আগে আসবে? তো মিস্টার জিয়ান বলছিল, হয় তোমরা সবাই জিয়ান ফ্যামিলি ছেড়ে দাও, না হলে এরপরে এখানে আর কেউ বেঁচে থাকবে না। ওল্ড ম্যান, এখন তুমি খুশি তো যে জিয়ান ফ্যামিলির হেড তুমি হয়ে গেছো? তুমি তো প্রথম থেকেই এটাই চেয়েছিলে। ওল্ড ম্যান বলছিল, এটাকে ভেঙে ফেলো, তবেই আমাদের জিয়ান ফ্যামিলি বাঁচবে। তো মিস্টার জিয়ান বলছিল, প্রথমে তোমরা কেন ভাবোনি? প্রথমে তো আমাকে মারার জন্য রেডি হয়েছিলে, এখন তো আমি জিয়ান ফ্যামিলি ছেড়ে দিয়েছি, তবে এখন কেন আমি তোমাদের বাঁচাবো? ম্যাং বলছিল, ওল্ড ম্যান, আমি তোমাকে বাঁচাতে পারি একটা কন্ডিশনে। ওল্ড ম্যান বলছিল, তুমি যা বলবে আমি তাই করব, আমি প্রমিস করছি। তখন সে বলে, আমি চাই তুমি জিয়ান ফ্যামিলির গানে ডান্স করো, আর মিস্টার জিয়ান জিয়ান গ্রুপে ফিরে আসছে আর সেই লিড করবে জিয়ান গ্রুপকে। ওল্ড ম্যান বলছিল, ঠিক আছে আমি রাজি আছি। তারপরে সে বলে, ঠিক আছে, তবে নোট লেখো গ্যারান্টির জন্য, পরে যদি তুমি না মেনে নাও তখন। এরপর সে মেটকে বলে, তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো। এরপরে সে ওল্ড ম্যানকে লেখাতে থাকে। এরপর বলে, না এতে তোমার ফিঙ্গারপ্রিন্টস দাও। আরে ব্লাড তো শুকিয়ে গিয়েছে, আর একটু ব্লাড বের করো। তো ওল্ড ম্যান তার ব্লাড দিয়ে ফিঙ্গারপ্রিন্টস লাগিয়ে দেয়। এরপর সে বলে, এবার ঠিক আছে, আমি কখনোই আমার প্রমিস ভাঙি না। এরপরে সে অ্যানসেস্ট্যান্ট ট্যাবলেটটাকে নিচে ফেলে ভেঙে দেয়। এর ফলে এভিল স্পিরিট শেষ হয়ে যায়। ওল্ড ম্যান বলে, মিস্টার জিয়ানকে জিয়ান ফ্যামিলিতে ফিরে আসার জন্য আমি অনুরোধ করছি, আর সে আমাদের আসল উত্তরাধিকারী। অ্যাসিস্ট্যান্ট লি বলে, মিস্টার জিয়ান, আপনার জিয়ান ফ্যামিলিতে ওয়েলকাম। আপনি তো রেকর্ড সেট করে দিয়েছেন, 5 মিনিটের মধ্যে ফিরে এসেছেন। তো সে বলছিল, আমার জিয়ান ফ্যামিলি ছেড়ে ফায়দা কি হলো? তো ম্যাং বলে, ফায়দা তো হলো, তোমার প্রাণ বেঁচে গেল। এছাড়াও চ্যানকে জিয়ান ফ্যামিলি ছাড়তে হলো, কিন্তু এই চ্যান তোমাকে বাইরে কেন যেতে দিচ্ছিল না? নিশ্চয়ই সে কিছু জানে, না হলে এমনটাও হতে পারে এর পেছনে হয়তো অন্য কেউ আছে যে হয়তো তাকে অর্ডার দিচ্ছে। মিস্টার জিয়ানের ইশারা করতেই অ্যাসিস্ট্যান্ট লি তার হুইল চেয়ার নিয়ে চলে যাচ্ছিল। চিৎকার করার আওয়াজ শুনে সে বলছিল, কি হয়েছে? তো মিস্টার জিয়ান বলে, কিছু না, আর শুধুমাত্র ভুল করে তার হাতের উপরে হুইল চেয়ার চড়িয়ে দিয়েছি। তখন সে বলে, তবে ঠিক আছে, আমি মনে করেছিলাম তোমার চোট লেগেছে। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে বলে, একে জিজ্ঞাসাবাদ করো আর তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নাও, এমনও হতে পারে তুমি হয়তো মারপিট সহ্য করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট লি চ্যানকে মেরে মেরে তো পুরো চাটনি বানিয়ে দিচ্ছিল। সত্যি কথা বল, নাহলে খুব মার খাবি। চ্যান খুব কান্না করছিল আর বলছিল, আমার কথাটা তো শোনো, কেউ একটা আমাকে ফোনে মেসেজ সেন্ড করেছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে মারছিল আর বলছিল, মিথ্যা কথা বলিস না। তো সে বলছিল, না আমি সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে ফোন চেক করে নাও। এরপরে অ্যাসিস্ট্যান্ট লি তার ফোন মিস্টার জিয়ানকে দেখায়। তো সে বলে, এখানে তো সত্যি কেউ একটা মেসেজ সেন্ড করেছে। অ্যাসিস্ট্যান্ট লি কল করে খোঁজ নাও, এটা আসলে কার নাম্বার। এরপরে অ্যাসিস্ট্যান্ট লি কল করে, তো ওল্ড ম্যানের ফোন বাজতে থাকে। তো সবাই তো অবাক হয়ে যায়। এরপরে অ্যাসিস্ট্যান্ট লি ওল্ড ম্যানকে ধরে ফেলে, এরপরে ডিক্কিতে বন্দি করে নিয়ে যাচ্ছিল। মিস্টার জিয়ান বলছিল, সে কিছু বলেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, না, আমি তার ফোন চেক করেছি, তো জানতে পেরেছি কেউ একটা তার ফোন হ্যাক করে রেখেছিল। তো মিস্টার জিয়ান বলছিল, তবে ওই ওল্ড ম্যানকে বাইরে ফেলে দাও। এরপর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, ম্যাং বলছিল, তাড়াতাড়ি গাড়ি থামাও। তখনই গাড়ির ব্রেক মারা হয়। তো সে দেখায়, দেখো জিয়া ফ্যামিলির মমকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, দেখো কেমন ধরনের মানুষ, নিজের বাচ্চাকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। ম্যাং যেতে থাকে। তো সে বলছিল, তুমি কোথায় যাচ্ছ? তো ম্যাং দৌড়ে সেখানে চলে যায়, আর জিয়া ফ্যামিলির মম বলছিল, চলে যায় এখান থেকে, তোর কারণে আমি বরবাদ হয়ে গিয়েছি। তো সে কিছু না ভুলেই সেখান থেকে পালিয়ে আসে। তো মিস্টার জিয়ান জিজ্ঞাসা করে, তুমি কি করতে গিয়েছিলে ওখানে? সে বলে, আমি একটু পুলিশের সাথে কথা বলতে গিয়েছিলাম। সে বলে, জিয়া ফ্যামিলির লোকেরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, আর তুমি তার কারণে পুলিশের সাথে কথা বলতে গিয়েছিলে আর তাদের ওপর দয়া দেখাচ্ছ? তো সে বলে, কই না তো,
আমি তো পুলিশের লোকেদের এটা বলতে গিয়েছিলাম এ তোমাদের একটু বেশি বিরক্ত করবে, তাই একটু বেশি বেশি শাস্তি দেবে। তো ওর কথা শুনে সে তো হাসতে শুরু করে দেয়। এরপরে তাকে ডক্টর গুহাইয়ের কাছে নিয়ে যায়। সে মিস্টার জিয়ানের চিকিৎসা করছিল। সে বলছিল ভালো হয়েছে, এভিল স্পিরিটটা বেরিয়ে গিয়েছে, এর ফলে তোমার চিকিৎসা করা অনেক সহজ হয়ে গিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, আজ রাতে তোমরা দুইজন এখানে থেকে যাও। এই হলো তোমাদের দুইজনের রুম, কিছু প্রয়োজন পড়লে ডেকে নিও। তো মিস্টার জিয়ান বলছিল এটা তো একটা মাত্র রুম। তো ডক্টর গুহাই বলছিল তোমাদের দুইজনের তো বিয়ে হয়ে গেছে তাই না, তবে এত লজ্জার কি আছে। ম্যাং এ যদিও ঠিক হয়ে গেছে তবে পুরোপুরি রিকভার হয়নি, তবে তুমি তার খেয়াল রেখো, এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ওরা দুইজন তো একে অপরকে দেখছিল। মিস্টার জিয়ান বলছিল এখন আমরা দুইজন কি করব। তো সে বলছিল কোনো ব্যাপার না, আমার কাছে সলিউশন আছে। তো সে বলে ঠিক আছে, তবে আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি কিন্তু একটু উকুঝুঁকি মারবে না। এরপর সে বেডের উপরে উঠে শুয়ে পড়ে আর বলতে থাকে এর মধ্যে এমন কি ভালো জিনিস আছে যা কিনা আমাকে দেখতে মানা করছে, তো আমি নিশ্চয়ই দেখব। তারপরে সে নিজের পাওয়ার ব্যবহার করে ওয়াশরুমের আরপার দেখতে পাচ্ছিল। মিস্টার জিয়ান ভেতর থেকে দেখছিল আর তার কিছু গড়বড় মনে হচ্ছিল, তাই তো সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, চেক করে আর বলে তুমি কি উকিঝুঁকি মারছিলে। তো সে বলে তোমায় কে বলেছে, তুমি এতটাও হ্যান্ডসাম না, খাড়ুস কোথাকার, পালাও এখান থেকে। সে ভেতরে চলে যায়। সে আবার একবার নিজের পাওয়ার ব্যবহার করে আর এপার ওপার দেখতে শুরু করেছিল। তার তো সন্দেহ হয়, আবার একবার বাইরে বেরিয়ে আসে, তুমি কি আবার একবার উকিঝুঁকি মারছিলে। তো সে বলছিল তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, দেখতে পাচ্ছ না এটা বন্ধ করে এর এপার ওপার আমি কিভাবে দেখতে পাবো। তো সে বলছিল তবে কি আমার হ্যালুসিনেশন হচ্ছে, মনে হয় এই ওয়াশরুমটা ভালো না। তো সে বলছিল তুমি কি জানো না সমস্ত হোটেল রুমের ওয়াশরুম এমনই হয়, তুমি একজন সিইও, তুমি এতটাও জানো না, কখনো কি বিজনেস ট্রিপে গিয়ে হোটেলে থাকোনি। তো সে বলে বিজনেস ট্রিপে গিয়ে হোটেলে গিয়ে থাকে, আমি তো সমস্ত কাজ ঘর থেকেই করতাম। তো সে বলে টাকার গল্প ঝাড়ছে, যাও যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাকে ঘুমোতে দাও। তো সে ফ্রেশ হতে চলে যায়। সে আবার একবার চোখ খুলে দেখতে শুরু করেছিল, ভালো হয়েছে আমি মাউন্টেন থেকে নিচে চলে এসেছি, আমি তো আজ পর্যন্ত কোনো দিন এমন দৃশ্য দেখিনি। যখন সে বাইরে বেরিয়ে আসে সে তো ঘুমানোর নাটক করে। সে বলে কী হয়েছে তোমার। তো সে বলে কেন কী হবে। তো সে বলে তোমার নাক থেকে ব্লাড বের হচ্ছে। তো ম্যাং তাড়াতাড়ি পরিষ্কার করতে থাকে। তো সে বলে কিছু না, হয়তো গরমের কারণে হয়ে গেছে। এরপরে সে বলে ঠিক আছে তবে যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। এরপরে সে অ্যাসিস্ট্যান্ট লিখে কল করে, 2 জোড়া ড্রেস পাঠিয়ে দিও। আরেকটা কথা, আমার হোটেল রুমে এমন মনে হচ্ছে কেউ যেন আমার উপর নজর রাখছে, হোটেলে থেকে তোমারও কি এমন মনে হতো। তো অ্যাসিস্ট্যান্ট লি বলে বস আপনার রুমের কোথাও হিডেন ক্যামেরা নেই তো। তো সে বলে আচ্ছা তবে আমি কি করব। এরপরে সে পুরো রুমে ক্যামেরা খুঁজতে থাকে। এরপরে সে বলে আমি কোথাও তো নেটওয়ার্ক পাচ্ছি না। তো অ্যাসিস্ট্যান্ট লি বলে বস আপনার লাইট অফ করে চেক করা উচিত। তো সে সমস্ত রুমের লাইট অফ করে দেয়। তো ম্যাং চিৎকার করে ওঠে। তো সে দৌড়ে ওয়াশরুমের মধ্যে চলে যায়। তো সে তাকে হাক করতে শুরু করে দেয়। ও বলে ভয় পেও না, আমি আছি না। যখনই লাইট অন করে দেয় সে তাকে দেখতে শুরু করে দিয়েছিল। সে যখন তাকে এমন অবস্থায় দেখছে সে তো চিৎকার করে ওঠে। অ্যাসিস্ট্যান্টলি ফোনে বলছিল কি হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি 2 জন বেডের উপরে বসেছিল। সে তো তাকে ঘুরে ঘুরে দেখছিল। তো সে বলছিল কি এখন তো আমাদের 2 জনের হিসাব বরাবর হয়ে গেছে তাই না। এমনিতেও আমার বেশি লস হয়েছে, কারণ তুমি তো এত কাছ থেকে দেখে নিয়েছো। মিস্টার জিয়ান বলে তুমি মাউন্টেন থেকে এইসব শিখে এসেছো, আমাকে ফ্রেশ হতে দেখার জন্য তুমি তোমার পাওয়ার ব্যবহার করেছো। তো সে বলে মাস্টার শিখেছে তো আমি কি করবো। তো সে বলে চলো বাদ দাও, আজকের জন্য থ্যাংক ইউ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রথমে আমার মনে হচ্ছিল তুমি জিয়ান ফ্যামিলির সম্পত্তির জন্য আছো, আমি কতটা বোকা ছিলাম। সে বলে তো কি হয়েছে, আমার শুধু ভয় ছিল তুমি যেন মরে না যাও, তো আমি একা একা কীভাবে সার্ভাইভ করতাম। তো মিস্টার জিয়ান একটু রেগে যায় আর বলে এসব বলবে না, তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করবো। তো সে বলে তুমি কি বুঝতে পারো নি, আমরা দুজনেই সার্ভাইভ করব, যদি তোমার কিছু হয়ে যায় তো আমিও বাঁচবো না। এরপর সে রেগে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তো সে বলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যদিও সে রাগ করে মুখ ঘুরিয়ে শুয়েছিল। তো ম্যাং বলে ঠিক আছে, আমি এই আমাদের মাঝে বালিশ রেখে লাইন বানিয়ে দিলাম, এটাকে ক্রস করবে না, না হলে কিন্তু খুব মার খাবে। এরপরে সে শুয়ে পড়ে। এরপরে আমরা মিস্টার জিয়ানের অবস্থা দেখতে পাই, যেখানে এখনও পর্যন্ত ঘুমাতে পারেনি, কারণ ম্যাং তার উপরে উঠে ঘুমোচ্ছিল, এমনকি তাকে হাক করে রেখেছিল। এরপর সে মনে মনে ভাবে এ যখন চুপ থাকে একে কতটা কিউট লাগে। তাকে সে টাচ করতে শুরু করেছিল, তখনই সে উঠে পড়ে আর সে বলে তুমি কি করছিলে। আরে পাগল, তুমি কি আমার ফায়দা উঠাচ্ছিলে, আমি তো জানতাম না তুমি আসলে এমন, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি যা ইচ্ছে তাই করবে। তো সে বলছিল আমি কিছুই করিনি, তুমি করেছো। তো সে বলে আমার সিস্টার ঠিক বলছিল, সমস্ত ছেলেরা একই রকম হয়ে থাকে। তো সে বলে তোমার সিস্টার তোমাকে কী কী শেখাতে থাকে। তো সে বলে আমার সিস্টারের সম্পর্কে কিছুই বলবে না, তুমি কি অবাক হওনি যে সিনিয়র ব্রাদার এত ভালো ডাক্তারি কেন করতে পারে। তো সে বলে কেন পারে, কারণ সিনিয়র সিস্টার তাকে অনেক মারধর করেছিল পড়ানোর সময়। তো সে বলছিল সত্যি সত্যি তোমার সিস্টার এত বেশি ডেঞ্জারাস। তো সে বলছিল হ্যাঁ সে তো 1 নম্বরে আছে, সে এত ভালো ফাইট করে মাস্টারও তাকে হারাতে পারে না। ডক্টর গুহায় চলে আসে, বলে তোমরা 2 জন উঠে পড়েছো, চিকিৎসা করার সময় হয়ে গিয়েছে। এরপর মিস্টার জিয়ানকে চেক আপ করতে শুরু করে। জিয়ান ফ্যামিলির অ্যানসেস্টার ট্যাবলেটে কেউ জেনে বুঝেই ইভিল স্পিরিট দিয়েছিল, আমার তো মনে হয় তোমাদের 2 জনের সাথে তার কোনো কানেকশন আছে। তো মিস্টার জিয়ান বলছিল তবে তো আমার তাকে ধরতেই হবে। ওদিকে সে কান্না করছিল, তখনই তার কাছে কল আসে, তোমার বাবা মারা গেছে আর তোমার ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে গেছে, আর তোমার মম তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে, তো তাকেও তো পুলিশ ধরে নিয়েছে। তো সু বলে তুমি আসলে কে। তখন ফোনের উপাস থেকে বলছিল আমি তোমার বদলা নিতে সাহায্য করতে পারি। দৃশ্য বদলায় আমরা দেখতে পাই মিস্টার জিয়ান পুশ আপ করছিল আর ম্যাং কাউন্ট করছিল। খুব ভালো, মনে হয় তুমি খুব তাড়াতাড়ি রিকভার হচ্ছ।
তো মিস্টার জিয়ান বলছিল, থ্যাংক ইউ আমার ওয়াইফ, এসব কিছু তোমার জন্য হচ্ছে। অ্যাসিস্ট্যান্টলি দৌড়ে আসে আর বলে, বস ম্যাডাম অনেক বড় প্রবলেমে আছে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে বলে, জানতে পেরেছি ম্যাডাম চু ফ্যামিলিতে গিয়েছে, যাতে চু ফ্যামিলির এভিল স্পিরিট ঘোরাতে পারে, তার পরিবর্তে তারা তাকে টাকা দেবে। মিস্টার জিয়ান বলছিল, চু ফ্যামিলি তো অনেক বেশি ডেঞ্জারাস, হয়তো তাদের এভিল স্পিরিট আরও বেশি ডেঞ্জারাস হবে। ম্যাংকে আমি ওইসব সমস্যায় পড়তে দেবো না, তাড়াতাড়ি চলো। এরপরে তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, তার কাছে ডক্টর গুহাইয়ের কল আসে কিনা বলছিল, আমাদের মাস্টারের ফোন হ্যাক হয়ে গিয়েছে, তুমি কি ঠিক করে দিতে পারবে? তো সে বলে, হ্যাঁ এই ছোটোখাটো বিষয় ঠিক করিয়ে দেবো। ওদিকে ম্যাং গিয়ে বলে, এই হলো চু ফ্যামিলি, মাস্টার আসলে এই জায়গার কথা বলছিল। তো একজন মহিলা এসে বলে, তুমি কি মিসেস জিয়াং? তুমি তো অনেক বিউটিফুল, চলো ভেতরে চলো। ম্যাং তো কনফিউজ ছিল, এরা এত তাড়াহুড়ো কেন করছে। সে বলছিল, আমি তো এখানে। তখনই সেখানে মিস্টার জিয়াং চলে আসে। তো বলে, তুমি এখানে কি করছো? তো জিয়ান বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি এখানে কি করছো? তো মিসেস বলে, কোনো কিছুই না, আমি শুধুমাত্র তোমার ওয়াইফকে আমার ঘর দেখাচ্ছি, রাগ করো না। তো মিস্টার জিয়ান বলে, তুমি এখানে আসবে, আমাকে আগে কেন জানাওনি? তো সে বলে, আমার মাস্টার আমাকে মেসেজ করে এখানে ডেকেছে, বিশ্বাস না হলে চেক করে নাও। এরপরে তার মনে আসে ডক্টর গুহাই বলছিল তার মাস্টারের ফোন হ্যাক হয়ে গিয়েছে। সে ভাবছিল নিশ্চয়ই কোনো বড় গড়বড় রয়েছে। এরপরে সে তার ফোন ছুঁড়ে ফেলে দেয়। তোমার কি মনে হয় আমি তোমাকে কম টাকা দিই, নাকি তুমি এখানে শো আপ করতে এসেছো আমাকে এমব্রেস করার জন্য? অ্যাসিস্ট্যান্টলি আমার ওয়াইফকে ঘরে নিয়ে যাও, আর আমার পারমিশন ছাড়া এখন থেকে কোথাও যাবে না। এইবারের মতো মাফ করে দিচ্ছি, পরের বার এমন করলে জিয়ান ফ্যামিলি থেকে বের করে দেবো। ম্যাং বলছিল, মিস্টার জিয়ান তুমি কি আমাকে ডিভোর্স দিতে চলেছো? পরের দৃশ্যে ম্যাং কান্না করতে করতে আসছিল। গুহাই জিজ্ঞাসা করে, কি হয়েছে? তো সে বলে, ওই মিস্টার জিয়ান আমাকে ডিভোর্স দিতে চায়, আর সে তো অনেক বেশি কান্না করছিল। তো ডক্টর গুহাই বলে, ডিভোর্স দেবে? কি হয়েছে? তো সে তাকে সমস্ত গল্প শুনিয়ে দেয়, এই বিষয়ে হয়েছিল। তো সে বলে, তোমাকে মাস্টার মেসেজ করে সেখানে যেতে বলেছিল। এরপরে তার মনে আসে সে মিস্টার জিয়ানকে বলেছিল মাস্টারের ফোন হ্যাক হয়ে গিয়েছে। তো সে বলে, তুমি মিস্টার জিয়ানকে ভুল বুঝছো না তো? মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হয়তো ফোন করে ক্লিয়ার করে নাও। কিন্তু ম্যাং তো সিনিয়র সিস্টার ইওয়ানকে কল করছিল আর বলে, গুহাই আমাকে বুলি করছে। তো ইওয়ান তো অনেক জোরে চিৎকার করে ওঠে, গুহাই আমি তোকে ছাড়বো না, তুই ম্যাংকে কাঁদিয়েছিস। তো গুহাই বলে, সেটা সব কিছু ঠিক আছে, তুমি ফোন রাখো। এরপর কল কাট করে ম্যাংকে দিয়ে দেয়। জুনিয়র সিস্টার তুমি কতটা রাগে? এর মানে মিস্টার জিয়ান তো তখন সে বলে, ওর কথা বলো না, আমার রাগ হচ্ছে। তো গুহাই বলে, আমি যদি তাকে শাস্তি দিই? তো সে বলে, কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে তোমার নিডেল দাও, আর তুমি না দিলে আমি সিস্টারকে কল করছি। তো সে বলছে, হ্যাঁ দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি বলো তোমার কোন নিডেলটা চাই। ম্যাং অনেক রেগে গিয়ে তার পাওয়ার ব্যবহার করছিল। মিস্টার জিয়ান আমি তোমাকে কতবার বাঁচিয়েছি, তুমি দেবো আমাকে ডিভোর্স দিতে চাও? এইবার দেখো কি করি, এমনটা বলে এরপর একটা পুতুলের ওপর কিছু একটা ফুটিয়ে দেয়। তো মিস্টার জিয়ান লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। তার তো এমন মনে হচ্ছিল তার পেছনে কেউ একটা নিডেল দিয়ে দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করছিল, কি হয়েছে বস? ওদিকে ব্যাং বারবার সেই ডলটাকে নিডেল ঢোকাচ্ছিল, সেই কারণে মিস্টার জিয়ানের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট লিখে বলে, তুমি বাইরে যাও। এরপর যখন সে বসতে চলেছিল, ব্যাং একটা জোরদার মার দেয়, যার কারণে তো মিস্টার জিয়ান অনেকটা দূরে গিয়ে পড়ে। তার এমন অবস্থা হয়ে গিয়েছিল যেখানে ডক্টর গুহাইয়ের তার চিকিৎসা করতে হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করছিল, আমাদের বসের কি হয়েছে, এখনো পর্যন্ত এভিল স্পিরিট কি শেষ হয়নি? তো ডক্টর গুহাই বলছিল, তেমন কিছু না, তোমাদের বস সুস্থ আছে। তখন সেখানে ম্যাং চলে আসে, তার নিডেল তাকে ফিরিয়ে দিচ্ছিল। মিস্টার জিয়ান তাকে দেখে তার সাথে কথা বলতে চলেছিল, কিন্তু সে সেই ডলটাকে চেপে ধরে, যার কারণে মিস্টার জিয়ানের ব্যথা হচ্ছিল। এরপর সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ডক্টর গুহাই বলে, তুমি ম্যাংয়ের সাথে পাঙ্গা কেন নিয়েছো? এখন তোমাকে সহ্য করতে হবে। তো মিস্টার জিয়ান বলছিল, আমি কি করে জানবো এ আমার সাথে এত খারাপ করবে? যে আমাদের সাথে এমনটা করছে সে চায় আমরা দুজন থেকে আলাদা হয়ে যাই। তাই তো আমার চু ফ্যামিলির সামনে ম্যাংয়ের সাথে এমন নাটক করতে হয়েছে, যাতে ওরা মনে করে আমাদের দুজনের মধ্যে ঝগড়া চলছে। সবার আগে আমাদের এর পেছনের মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ম্যাং অনেক বেশি দুঃখী হয়েছিল, মিস্টার জিয়ান তো আমার সাথে দেখা করতেও আসছে না, আমি কি তাকে ছাড়া মরে যাব? তখন ডক্টর গুহাই বলে, ও আসবে, তবে এখন না। তো সে বলে, আমার কোনো যায় আসে না, সে আসুক বা না আসুক, আমার শুধুমাত্র মরার ভয় লাগে। গুহাই বলে, সে যদি শুনতে পায় না তবে তো তুমি গেছো, তুমি মেনে কেন নিচ্ছ না? তুমি তাকে পছন্দ করো। সে বলে, আমি নিজে কনফিউশনে পড়ে আছি সে আমাকে লাইক করে কিনা। এরপরে তার কাছে মেসেজ আসে। তো সে ভাবে, মাস্টারের কি হলো, মাস্টার অদ্ভুত মেসেজ করছে। প্রথমে সে সিনিয়র ব্রাদারকে দেখাতে শুরু করেছিল, এরপর বলে বাদ দাও। এরপর সে বলে, আমার খুব দরকারি কিছু কাজ আছে, আমি যাচ্ছি। তো সে বলে, নিজের ফোনটা তো নিয়ে যাও। এরপরে ম্যাং সেখানে আসার বলে, মাস্টারকে কোথায় লুকিয়ে রেখেছো? এরপরে সে নিজের পাওয়ার ব্যবহার করতে শুরু করেছিল, কিন্তু তার কাছে তো জাদুই আয়না ছিল, তাই তো তার কোনো পাওয়ার কাজ করে না। ম্যাং নিজেই বেহুশ হয়ে যায়। মিস্টার জিয়ানকে দেখে অ্যাসিস্ট্যান্টলি বলে, কি হয়েছে বস? তো সে বলে, আমি বুঝতে পারছি না, আমি অনুভব করতে পারছি কিছু খারাপ হতে চলেছে। ম্যাং চোখ খুলে আর দেখতে পায় তার হাত বাঁধা আছে আর সেখানে শু এসেছিল। আর সে বলছিল, নিজের পাওয়ার ব্যবহার করার কথা ভুলেও ভাবিস না, 2 দিন পর্যন্ত তুই পাওয়ার ব্যবহার করতে পারবি না। ম্যাং বলে, এর মানে তুই ইলিউশনের পাওয়ার ব্যবহার করেছিস আর আমার হামসাকল হওয়ার চেষ্টা করছিস, আর তুই অন্য ফ্যামিলিতে যেতিস টাকা নেওয়ার বাহানা করে, যাতে মিস্টার জিয়ান আমার প্রতি রেগে যায়, যাতে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বল তোকে কে পাঠিয়েছে? তো সু বলে, তুই এত পরে বুঝতে পেরেছিস আমি তোর হামসাকল হওয়ার নাটক করেছি? আর বুঝেও লাভ কি, এখন তুই আমার কাছে বন্দী হয়ে আছিস আর তুই এখন বাঁচতে পারবি না।
তো ম্যাং বলছিল মিস্টার জিয়ান তোকে ছাড়বে না। এরপর সে বলে তোর ফোন আমার কাছে আছে, আর ফোনটা ভেঙে দেয়। মিস্টার জিয়ান তো অনেক রেগে গিয়েছিল। কি বলছো, ম্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি তো বলেছিলে এখানে ম্যাং সুরক্ষিত থাকবে। অ্যাসিস্ট্যান্টলি সমস্ত হ্যাকারদের বলে দাও তার লোকেশন খুঁজে বের করতে। গুহাই বলছিল মিস্টার জিয়ান একটু শান্ত হও। তো সে বলছিল ম্যাং হারিয়ে গিয়েছে আর তুমি আমাকে শান্ত হতে বলছো? তো গুহাই বলছিল এমন একজন মানুষ আছে যে কিনা তাকে খুঁজে নেবে, কিন্তু তোমাকে শুধুমাত্র মানসিকভাবে তৈরি থাকতে হবে। এরপরে সে ফোন করছিল আর নীল ডাউনে বসেছিল। সিস্টার ইওয়ান, ম্যাং হারিয়ে গিয়েছে। ফোন কাট করার সাথে সাথেই সেখানে ইওয়ান চলে এসেছিল। অ্যাসিস্ট্যান্টলি থামাচ্ছিল, তবে সে তাকে খুশি মেরে দেয়। এর ফলে সে নিচে পড়ে যায়। মিস্টার জিয়ানের তো হুঁশ উড়ে যায়। আর ওদিকে ডক্টর গুহাই অনেক বেশি ভয় পাচ্ছিল। সিস্টার আমার কথাটা তো শোনো, ইওয়ান বলছিল এটা আগে বলো ম্যাং কোথায় আছে। তো সে বলছিল সে হারিয়ে গিয়েছে। তো ইওয়ান তার একটু ভালো করে খাতিরদারি করে। আমি ছোটবেলা থেকে ম্যাংয়ের খেয়াল রেখেছি, আমি তার কোনো কিছুই হতে দেয়নি। আর তুই কিছুদিনের জন্য তার খেয়াল রাখতে পারিস নি? মাউন্টেন থেকে তার 1 মাস মাত্র হয়েছে আর এর মধ্যেই সে হারিয়ে গিয়েছে। গুহাই তো সরি বলছিল। তুমি আসলে কে? তো সে বলছিল আমি হলাম মিস্টার জিয়ান, ম্যাংয়ের লিগাল হাজব্যান্ড। তো সে বলছিল তুমি তার হাজব্যান্ড হয়ে তাকে বাঁচাতে পারোনি? তো জিয়ান বলছিল হ্যাঁ আমার ভুল হয়েছে, তবে প্রথমে আমাদের ম্যাংকে খুঁজে বের করা উচিত। তো সে বলছিল আগে আমি ম্যাংকে খুঁজে বের করি, তারপরে তোমাদের দুইজনকে দেখে নেব। এরপরে সে বসে পড়ে। তো জিয়ান বলছিল কীভাবে খুঁজবে? তো গুহাই বলছিল ওর কাছে শোনার পাওয়ার আছে, সে অনেক দূরের কথাও শুনতে পায়। ওদিকে সু ম্যাংকে অনেক খারাপভাবে মারধর করছিল, আর বেচারি ম্যাং তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। সু বলছিল আমার জিয়া ফ্যামিলি তোকে অ্যাডপ্ট করেছে আর তুই জিয়া ফ্যামিলিকেই বরবাদ করে দিয়েছিস। ম্যাং বলছিল আমি অরফানেজে ছিলাম, তোমরা যদি আমাকে অ্যাডপ্ট না করতে তবুও আমি বেঁচে থাকতাম। আমার কাছে মাস্টার আছে, সিনিয়র ব্রাদার আছে, সিনিয়র সিস্টার আছে, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। তো তোমার কাছে এখন আর কি আছে? তো সু বলছিল আমি তোকে পুরোপুরি বরবাদ করে দেব, তুই কোথাও আর মুখ দেখানোর যোগ্য থাকবি না। এরপরে সে তার ড্রেস ছিঁড়ে ফেলতে শুরু করে। এরপরে সে তার ছবি তোলে আর বলতে থাকে যদি এটা ইন্টারনেটে ভাইরাল করে দেয় তখন কি হবে? এই ফটো তো লোকে মিলিয়ন টাকাতে কিনবে, সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। তোর হাজব্যান্ড মিস্টার জিয়ান যখন জানতে পারবে সে দুনিয়ার শেষ মানুষ যে কিনা তার বডি দেখবে। তো ম্যাং বলছিল যদি সাহস থাকে তো আমাকে মেরে দেখা। সে বলছিল এত তাড়াতাড়ি না, আমাকে এখনও অনেক বেশি মজা করতে হবে। এরপরে দুইজন গুন্ডাকে সেখানে ডেকে পাঠায়। তো তারা তার সাথে জবরদস্তি করতে শুরু করেছিল আর সু তাদের ছবি তুলছিল আর বলছিল এই খারাপ ড্রেসটা ওকে পরিয়ে দাও। ওদিকে ম্যাং নিজেকে বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করছিল। ওদিকে ইওয়ানের কাছে তার আওয়াজ আসছিল সিস্টার প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। ইওয়ান বলছিল সে অ্যাবান্ডেড ফ্যাক্টরিতে আছে। এরপরে সে গায়েব হয়ে যায়। এরপরে তারা তিনজনে দৌড়াতে থাকে। ম্যাং বলছিল আমার হাজব্যান্ড তোমাদেরকে ছাড়বে না। তারা বলছিল তোমার হুমকিতে আমাদের কোনো যায় আসে না, আমাদের এমনিতেও এডস হয়েছে, আমরা মরতে চলেছি। ম্যাং বলছিল সিস্টার আমাকে বাঁচিয়ে নাও। সু বলছিল তোর সিস্টার এখানে আসতে পারবে না। তখনই ইওয়ান সেখানে চলে আসে আর বলে তোমরা কি আমার কথা বলছো? তো তারা বলছিল আরও একটা সুন্দর মেয়ে। তো সে বলছিল তোমরা আমার সিস্টারের এই অবস্থা করেছো? গন্ডা দুইজন বলছিল হ্যাঁ। তো ইওয়ান তাকে এক থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। দ্বিতীয় গন্ডা তো অবাক হয়ে যায়, এ তো মারা গিয়েছে। ইওয়ান ম্যাংকে হাক করে নেয়, তখন সে কান্না করছিল। তো ইওয়ান বলছিল চিন্তা করো না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এসব কাজ কি এরাই করেছে? তো ম্যাং বলছিল হ্যাঁ, আমার এই চোটগুলো খুব ব্যথা করছে আর এরা এই খারাপ জিনিসটা আমাকে পরাচ্ছিল। আমার ভাগ্য ভালো তুমি চলে এসেছো। ইওয়ান বলছিল চিন্তা করো না, আমি তোমার বদলা নেব। দ্বিতীয় গুন্ডাটা পালাতে শুরু করেছিল, তো সে তার মুখে ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। সু বলছিল আমি তো মরে যাবো আর তোকেও বাঁচতে দেবো না, এমন বলে সে ছুরি মারতেই চলেছিল। তো ইওয়ান এসে তাকে ধরে ফেলে আর বলে এবার দেখ আমি তোকে কতটা টর্চার করতে পারি। প্রথমে একটা একটা করে তোর সমস্ত হাড়গোড় ভেঙে ফেলবো। প্রথমেই তার হাত ভেঙে দেয়। সু বলছিল আমাকে ক্ষমা করে দাও, আমি তো ম্যাংয়ের সিস্টার। তো ইওয়ান বলছিল তুই সেই জিয়া ফ্যামিলি থেকে যারা কিনা ম্যাংকে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তবে তো আমি তোকে আর একটুও ছাড়বো না। তোমাদের জন্য ম্যাংকে কতটা সহ্য করতে হয়েছে। এরপরে তাকে মাটিতে আছাড় মারে। এরপরে বলে ম্যাং চলো আমি তোমাকে ঘরে ছেড়ে আসছি, ঘুরে এসে আমি এর ব্যবস্থা করছি। ম্যাং বলছিল না আমার ফোন ওর কাছে আছে। সে বলছিল আমি এখন ওর ফটো ভাইরাল করে দেবো। এরপরে ফোনে ক্লিক করতে শুরু করেছিল, কিন্তু কোনো কিছুই হয় না। মিস্টার জিয়ান বলে কোনো লাভ নেই, তোমার ফোন হ্যাক হয়ে গিয়েছে। আর ম্যাংকে এসে বলে সরি আমার ভুল হয়েছে। সে বলছিল তুমি এখানে কি করছো? তো সে বলছিল আমার তোমার চিন্তা হচ্ছিল, আমি ভেবেছিলাম আমি ঘরে ফিরে তোমার কাছে ক্ষমা চাইবো। ইয়ান বলছিল এবার তোর কি হবে? সে বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা আছে, আমার উপরে না হলেও তার উপর তো দয়া করো। ম্যাং বলছিল তুই কোথা থেকে প্রেগনেন্ট হয়ে গেছিস? তো সে বলছিল আমার কাছে চ্যানের বাচ্চা আছে, আমরা অনেক সময় ধরেই একসাথে ছিলাম, বাচ্চা তো ইনোসেন্ট, তাকে ছেড়ে দাও। ইয়ান বলে ঠিক আছে, বাচ্চার জন্ম হওয়ার পরে তুই বাঁচবি না। সো মনে মনে বলছিল আমি তাদেরকে কেমন বোকা বানালাম। এরপরে একটা জাদুই পেপার বের করে, যার কারণে সে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। সু রাস্তা থেকে যাচ্ছিল আর অনেক খুশি হচ্ছিল, এবার দেখো আমি এই ম্যাংয়ের ফটো ভাইরাল করে দেবো। তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর সে সেখানেই মারা যায়। ম্যাং বলছিল এটা কেমন করে হলো, আমার তো সব কিছু ঠিক হয়ে গেছে। তারা তো সবাই অবাক হচ্ছিল আর বলছিল কি বলছে এসব। তো ম্যাং বলছিল সু আমার রূপ ধারণ করে অনেক খারাপ খারাপ কাজ করেছে,
সেই কারণে খারাপ ভাগ্যটা ওর কাছে গিয়েছে। ইয়ান বলছিল এই যে আমি মেডিসিন বানিয়েছি, এটা খেলে তোমার বডি একদম ঠিক হয়ে যাবে আর তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। পরের দৃশ্যে ম্যাং বলছিল ওয়াও, আমার সমস্ত ক্ষত জায়গা ঠিক হয়ে গিয়েছে। সিস্টার তুমি সত্যি সত্যি অসাধারণ। তখনই অ্যাসিস্ট্যান্ট লি এসে বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর জানা গিয়েছে সেই অ্যাক্সিডেন্টে সু মারা গিয়েছে। মিস্টার জিয়ান বলছিল সবশেষে সে তার কর্মের ফল পেয়ে গিয়েছে। তুমি তার ফোন পেয়েছো? এরপরে তারা দেখে সু কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে বারবার কথা বলছিল। এর মানে এইসব কিছুর পেছনে অন্য কেউ একটা আছে। ম্যাং বলছিল সে যেই হোক না কেন তার কাছে পাওয়ার আছে, তাই তো সে জাদু করে সুকে আমার হামসাকল বানিয়ে দিয়েছিল। গুহাই বলছিল এর মানে তাকে ধরার জন্য আবার একটা খেলা করতে হবে। ম্যাং বলছিল আর একটা খেলা করতে হবে এর মানে কি? সে মুখ বন্ধ করে রাখছিল। তখন সে বলে তোমরা কি আমার থেকে কিছু লুকোচ্ছ? তো সে বলছিল কই না তো, আমরা কিছুই লুকোচ্ছি না। ইয়ান বলছিল আচ্ছা, আমার মনে হয় তোমরা প্রথম থেকেই জানতে কেউ একটা ম্যাং হওয়ার নাটক করছে, কিন্তু তবুও তোমরা ম্যাংকে বলনি। ম্যাং তো খুব রেগে তাকে ঘুষি দেখাচ্ছিল। এরপরে সে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মিস্টার জিয়ান বলে আমার কথাটা তো শোনো। তো সে হাত ছাড়িয়ে নিয়ে বলছিল আমি কোনো কিছুই শুনতে চাই না। এরপরে তার ডলে কিক করতে শুরু করেছিল। তাই তো মিস্টার জিয়ানের অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল। মিস্টার জিয়ান তার পেছন পেছন দৌড়াচ্ছিল আর বলছিল আমার কথাটা তো শোনো, আমি আমাদের রিলেশনশিপ খারাপ করতে চাইছিলাম না, নাকি আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম? সে বলছিল হ্যাঁ তুমি তো ডিভোর্স দিতে চেয়েছিলে, কারণ তোমাকে আমার সাথে প্রবলেম সহ্য করতে হবে। সে বলছিল এমন কোনো বিষয় না, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। এরপরে সে তাকে ধরে তার গাড়িতে বসিয়ে নেয়। এরপরে সে গাড়ি থেকে বসে আর বলে ম্যাং বারবার আমাকে দোষারোপ করো না, আমি কিছুই করতে পারিনি, এটা সত্যি কথা। অ্যাসিস্ট্যান্টলি বলছিল বস তুমি কার সাথে কথা বলছো? ম্যাডাম তো এখান থেকে পালিয়ে গিয়েছে। তো সে বলছিল তুমি আমাকে আগে কেন বলোনি? বলছিলে। অ্যাসিস্ট্যান্টলি বলছিল বস তুমি এত স্পিডে বলছিলে, তুমি তো কিছুই শুনছিলে না। এরপরে সে আবার তার পেছন পেছন দৌড়াতে থাকে। সে তার পেছন পেছন বকতে থাকে আর সে তো কোনো গুরুত্বই দিচ্ছিল না। হাঁটতে হাঁটতে তার দুইজন ঘরে পৌঁছে যায়। সে বলছিল তোমার এটাই প্ল্যান ছিল, তুমি ঘরে নিয়ে এসেছো। এরপর সে আবার একবার ফিরে চলে যাচ্ছিল। তো সে তাকে ধরে ফেলে আর সে বলছিল তুমি এতদিন ধরে আমাকে ট্রেনিং করিয়েছো, এটা সেটারই রেজাল্ট। এমন বলে সে তাকে কোলে তুলে নেয়। আমি আজকে যা কিছু বলেছি সব সত্যি কথা বলেছি। এরপর তারা দুইজন কিস করতে থাকে। এরপর সে তাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আমি এই বিষয়টা অনুভব করেছি। এরপর সে তাকে বেডে শুয়ে দেয়। দুইজন আবার একবার কিস করতে থাকে। সকালে দেখা যায় তারা দুইজন একসাথে শুয়েছিল। বাইরে থেকে ইওয়ানের আওয়াজ আসছিল, যদি আমাকে ভেতরে না যেতে দাও তোমাদের অনেক মার খেতে হবে, আমার রাস্তা থেকে সরে যাওয়া না হলে খুব মার খাবে। আজকের ওই মিস্টার জিয়ান আমার হাত থেকে বাঁচবে না। ওদিকে অ্যাসিস্ট্যান্টলি বলছিল তারা দুইজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে। ইওয়ান বলছিল ভালোবাসা তো বিয়ের পরেও হতে পারে। আমি এখনো পর্যন্ত আমার সিস্টার ম্যাংকে বাঁচিয়ে রেখেছিলাম, আজ তো মিস্টার জিয়ান আমার হাত থেকে বাঁচবে না। তখনই অ্যাসিস্ট্যান্টলি দৌড়ে আসে। বস জলদি পালাও এখান থেকে, এখানে ফিমেল হাল্ক চলে এসেছে। কিন্তু ইওয়ান তাকে ধরে বাইরে ফেলে দেয়। মিস্টার জিয়ান তোমাকে কতবার বোঝাবো? এরপরে সে যখন ব্ল্যাঙ্কেট টানে তারা দুইজন উঠে পড়ে। তোমরা দুইজন ড্রেস পরে আছো, এর মানে তোমাদের দুজনের মধ্যে রাত্রে কিছুই হয়নি। আমি তো শুধুমাত্র এটাই চেক করতে এসেছিলাম তোমরা রাত্রে ভালোভাবে ঘুমিয়েছো না। তোমরা দুজন ঘুমোতে থাকো। এরপরে বাইরে গিয়ে গুহাইকে মারতে থাকে। তুমি ওদের দুজনের রিলেশনশিপ সম্পর্কে আমাকে বলোনি কেন? মিস্টার জিয়ান বলছিল আমরা দুজন যদি একসাথে আর কিছুক্ষণ শুয়ে থাকি। সে বলছিল ওকে। এবার পরে তারা দুইজন একসাথে শুয়েছিল। তখনই গুহাই চলে আসে। তখন সে বলে আবার কি হলো? গুহাই বলছিল সুয়ের ফোন বাজছে। এরপরে তারা চারজন ফোনের পাশে বসেছিল। তো ফোন থেকে আওয়াজ আসে, ফোন কেন ওঠাচ্ছিল না? তো ইয়ান সুয়ের ভয়েসে কথা বলতে থাকে, আমি ম্যাংকে ধরে ফেলেছি। তো ফোনের উপর থেকে সে অচেনা ব্যক্তি বলে আমি ঠিকানা পাঠাচ্ছি, সেখানে নিয়ে আসো। মিস্টার জিয়ান বলছিল মনে হয় সেই লোকটা অনেক বেশি ভয়ানক। ম্যাং বলছিল তাকে ধরার জন্য একটা নাটক করা যাক। গুহাই তাকে একটু রেগে রেগে দেখছিল। তো সে বলছিল সিস্টার দেখো না। ইওয়ানকে রেগে যেতে দেখে গুহাই বলে জুনিয়র সিস্টার আমার কোনো খারাপ মতলব ছিল না, তুমি তো জানো তুমি কত খারাপ অ্যাক্টিং করো। ম্যাং বলছিল আমি কখন বলেছি আমি অ্যাক্টিং করবো? সিস্টার ইওয়ান অ্যাক্টিং করবে। গুহাই তো পুরো অবাক হয়ে যায়। ইওয়ান বলছিল কেন কি হয়েছে? আমি অ্যাক্টিংয়ে কোর্স করে রেখেছি, তোমার কি কোনো প্রবলেম আছে? সবাই বলতে থাকে না না কোনো প্রবলেম নেই। পরের দৃশ্যে আমরা দেখি ম্যাংকে দড়ি দিয়ে বাঁধা আছে। এরপরে লাউ বলছিল 15 বছর হয়ে গেছে, তুমি কি তোমার আঙ্কেলকে দেখে অবাক হচ্ছ? এরপরে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। আঙ্কেল লাউ আসলে অন্য কেউ না, সেই মাস্টারের দূরের বন্ধু ছিল, যে কিনা পাওয়ার জন্য ম্যাংকে ব্যবহার করতে চায়। কিন্তু প্রথমে মাস্টার এমনটা করতে দেয়নি। এরপরে সে বলে মাস্টারের সবথেকে বড় সম্পদ এখন আমার হাতে আছে। ম্যাং বলছিল আঙ্কেল লাউ তুমি? তো সে বলছিল কেন আমি কি হতে পারি না? তুমি যখন ছোটো ছিল তখনও তোমার কাছে কত পাওয়ার ছিল, সব পাওয়ার যদি আমি পেয়ে যাই তবে আমি কত পাওয়ারফুল হয়ে যাব। তো ম্যাং বলছিল পাওয়ারের জন্য তুমি এত কিছু প্ল্যান করেছো? তো সে বলে হ্যাঁ, আমি সৌভাগ্যের কথা জিয়া ফ্যামিলিকে আমিই বলেছিলাম, আর জিয়ান ফ্যামিলির ওই ট্যাবলেটের মধ্যে আমি নিজেই এভিল স্পিরিট পাঠিয়েছিলাম, যাতে মিস্টার জিয়ানকে মেরে ম্যাংকে তার থেকে দূরে করে দিতে পারি। আর এত লোক আমার কারণেই মরেছে, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যই সব কিছু করেছি আমি। আর যখনই সে তাকে ছুরি মারতে চলেছিল সে তো ধরে ফেলে। তখন সে বলে তুমি তো ম্যাং না, আসলে সে সিস্টার ইওয়ান ছিল, যে কিনা পাওয়ার দিয়ে ম্যাংয়ের রূপ ধারণ করেছিল। ওদিকে ওরা সবাই আঙ্কেল লাউয়ের কথা শুনছিল। মিস্টার জিয়ান বলছিল এর মানে আমার গ্র্যান্ডপা আমার ড্যাড সব মারা গিয়েছে ওই আঙ্কেল লাউয়ের কারণে। তো ম্যাং বলছিল সরি, এ সব কিছু আমার ভুল। তো সে বলছিল এতে তোমার কি ভুল আছে? সে তো নিজে থেকেই তোমার পেছনে পড়ে আছে।
আমি এই বিষয় নিয়ে খুশি যে কিনা আমি তোমাকে পেয়েছি। ওদিক থেকে সে বলছিল, তোমরা দুজন এখানে কি রোমান্স করতে এসেছো? তাড়াতাড়ি চলো, ওই বুড়োকে ধরতে হবে। ম্যাং বলছিল, আজকের আমি ওই বুড়োর টাক ফাটিয়ে দেবো। ওদিকে আঙ্কেল জানতে পারে সেখানে ম্যাং ছিল না, সেখানে সিস্টার ইওয়ান ছিল। তো সে সেখান থেকে পালাতে শুরু করেছিল। তখনই সেখানে তারা তিনজন চলে আসে। তো সে বলতে থাকে, তোমরা তিনজন মিলে আমাকে বোকা বানিয়েছো। সে তার পাওয়ার ব্যবহার করতেই চলেছিল। তো ম্যাং বলে, উপরে দেখো। ওদিক থেকে ইওয়ান এসে তার হাত ধরে ফেলে। তো ম্যাং বলছিল, এখন তুমি আর তোমার পাওয়ার ব্যবহার করতে পারবে না। এরপরে ইওয়ান তাকে মেরে বেহুশ করে দেয়। গুহায় তার মাথার মধ্যে নিডল ঢুকিয়ে দিয়েছিল। এ 2 দিনের জন্য এমনভাবেই বেহুশ থাকবে। ইওয়ান বলছিল, সিস্টার, একে আমরা মাস্টারের কাছে নিয়ে যাব, তো তোমার চিন্তা করার দরকার নেই। এরপরে তারা নিয়ে চলে যায়। কিন্তু তাদের যাওয়ার পরেই সেখানে চান চলে আসে আর মিস্টার জিয়ানের গলায় ছুরি ধরে ফেলে। আর বলে, জানো আমি এটার জন্য কত সময় ধরে অপেক্ষা করছিলাম। ম্যাং তার পাওয়ার ব্যবহার করতে শুরু করেছিল। তো সে বলছিল, আমি জানি তুই পাওয়ার ব্যবহার করবি, কিন্তু কোনো লাভ হবে না। তো ম্যাং ভাবতে থাকে, এখনও কি আমার মধ্যে সেই জাদুর প্রতিক্রিয়া থেকে গেছে? এরপর সে বলে, ভালো হবে মিস্টার জিয়ানকে ছেড়ে দাও। চান বলছিল, আমি তোমাদের দুইজনকে কখনোই খুশি থাকতে দেবো না। নিজের জাদু ব্যবহার করছিস না কেন? এরপরে সে মিস্টার জিয়ানকে ছুরি মারতে শুরু করে। এর ফলে সে নিচে পড়ে যায়। এরপর সে বলে, তুমি এটাই চাইছো যে কিনা আমি আমার পাওয়ার ব্যবহার করি? তো ঠিক আছে। এরপরে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। সে তার মাস্টারকে জিজ্ঞাসা করছিল, যদি কোনোদিন আমার পাওয়ার সিল হয়ে যায় তো আমি কি করব? তো মাস্টার বলছিল, দৌড়ে গিয়ে পুলিশকে ডেকে আনবে। তো সে বলছিল, পাওয়ার থাকা সত্ত্বেও আমি পুলিশের কাছে হেল্প চাইবো? আমার কি একটু লজ্জা লাগবে না? তো মাস্টার বলছিল, আমি তো মজাক করছি। তুমি ব্লাড রিঙ্গিং টেকনিক দিয়ে তোমার পাওয়ার ফিরে পেতে পারো। তো ম্যাং এমনটাই করে, তার আঙুল থেকে রক্ত বের করে আর নিজের কপালে লাগিয়ে নেয়। এর ফলে তার পাওয়ার বাইরে আসতে শুরু করেছিল। আর তার পাওয়ারের কারণে চান, যে কিনা মিস্টার জিয়ানকে ছুরি মারছিল, সে তো নিজে থেকে নিজেকে ছুরি মারতে শুরু করে দেয়। এর ফলে সেখানেই সে মারা যায়। আর ওভার পাওয়ার ব্যবহার করার কারণে ম্যাং নিজেও সেখানে বেহুশ হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে আমরা দেখি ম্যাং হসপিটালে ছিল। সে তার চোখ খুলে আর সে বলছিল, আমি কি মারা গিয়েছি? তো মাস্টার বলছিল, এ পাগল, আমিও এখানে আছি। তো সে বলছিল, মাস্টার তুমিও মারা গেছো? তো সে বলছিল, আমি কি করে মরতে পারি? আমি তো কয়েকশো বছর বাঁচবো। তুমি হসপিটালে আছো। গুহায় বলছিল, সিস্টার তুমি ঠিক আছে তো, নাকি তোমাকে নিডল দিয়ে ঠিক করব? এরপর সে উঠে জিজ্ঞাসা করে, মিস্টার জিয়ান কোথায় আছে? তোমাদের মধ্যে কেউ কিছু বলছো না কেন? ইয়ান বলছিল, সিস্টার তুমি চিন্তা করো না, সে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছে আর এখন সে ঠিক আছে। সে বলে, আমার তো বিশ্বাস হচ্ছে না, তার তো অনেক বেশি আঘাত লেগেছিল, সে এত তাড়াতাড়ি ঠিক কী করে হতে পারে? আমি তার সাথে দেখা করতে চাই। তো মাস্টার বলছিল, তোমরা একে সত্যিটা কেন বলছো না? ইয়ান তো মাস্টারের দিকে রেগে রেগে তাকাতে থাকে। তো মাস্টার চুপ হয়ে যায়। তো সিস্টার বলে, তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো না? তো সত্যি কথা বলো, কি হয়েছে আসলে মিস্টার জিয়ানের কি হয়েছে? গুহায় বলে, বললাম না সে ঠিক আছে। তো সে বলে, বলতে হবে না, আমি নিজেই দেখে নিচ্ছি। এরপরে পাওয়ার ব্যবহার করে তাদেরকে থামিয়ে দিয়ে সে সেখান থেকে বাইরে চলে যাচ্ছিল। নার্সকে জিজ্ঞাসা করে, তোমরা জিয়ান গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার জিয়ানকে দেখেছো? তো সে বলে, সে রুম নাম্বার 312-তে আছে। তো সে দৌড়ে দৌড়ে সেখানে পৌঁছে যায়। এরপরে সে বসে বসে কান্না করছিল। তো কেউ এসে তাকে একটা রুমাল দিয়ে দেয়, যেখানে মিস্টার জিয়ান ছিল। সে বলছিল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তো সে তাকে হাক করে নেয়। আমার মনে হচ্ছিল তুমি আমাকে ছেড়ে উপরে চলে গেছো। তো সে বলছিল, আমার কি হবে? তো সে বলছিল, ওরা সবাই মিলে লুকোচ্ছিল কেন? ওরা খুব খারাপ। এরপরে মাস্টাররা তারা দুইজন সেখানে চলে এসেছিল। এ বলেছিল, এ হসপিটাল থেকে বাইরে যাচ্ছে। এটা তো বলিনি যে এ কোথায় যাচ্ছে। তো ম্যাং বলে, সত্যি কথা বলো, তুমি কোথায় গিয়েছিলে? না হলে আমি তোমাকে ওয়াশরুমে লক করে দেবো আর অনেক দিন পর্যন্ত সেখানেই বন্দি করে রেখে দেবো। তো সে বলে, আমি তোমার জন্য সারপ্রাইজ আনতে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপরে সে তাকে প্রপোজ করে। তো সেও অনেক খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। আর এই দৃশ্যের সাথে এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। নিচে সিঙ্গেল হয়েও তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রামা নিয়ে আসি, তার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।